তো আজকে হচ্ছে আমরা কি করব, এখানে ইলেকট্রিক্যাল সার্কিট 2 সাবজেক্টের মেগা ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের মেগা ক্লাস আমরা রচনামূলক পার্টটা নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ, তো আমি একটু শেষ করে নেই। তোমাদের হচ্ছে যারা এই মুহূর্তে মিটে যুক্ত আছো, আমাদের ব্যাচের স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে আমার কিছু কথা আছে। যেহেতু হচ্ছে আজকে আমরা অনেক লম্বা সময় একটা ক্লাস করব, অনেক লম্বা সময় বলতে আমাদের যতটুকু আজকে পসিবল ততটুকু ক্লাস করব আর কি। তো আমরা যতটুকু যাওয়া পসিবল রচনামূলকে ততটুকু যাব। তো আজকের ক্লাসটা যেহেতু হচ্ছে ওয়ান শট মেগা ক্লাস, তো ওয়ান শট ক্লাস মানে হচ্ছে আমরা এখানে কি করব, আমি তোমাকে হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখাই দিব এবং সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থেকেই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে এরকম প্রশ্নগুলোই বেসিক্যালি আমরা এখানে পড়বো এবং সেইগুলো তুমি কি করবা, এখান থেকে শিখে নিবা বা চোখে দেখবে বা রিভিশন করবা আর কি। তো এখন এখানে একটা কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে যেহেতু পরীক্ষার আগে আমরা সময় চলে আসছে, মানে আমাদের দেয়ালও পিঠ থেকে গেছে, তো এই মুহূর্তে আমাদের নতুন করে কোনো কিছু চিন্তা করার কিছু নাই, নতুন করে কোনো কিছু শেখার কিছু নাই, নতুন করে কোনো কিছু জানার কিছু নাই। আমরা জাস্ট কি করব, আমাদের ইম্পর্টেন্ট যে সকল কোয়েশ্চেন আছে, আমাদের কোনটা অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন, আমাদের হচ্ছে কোনটা সংক্ষিপ্ত প্রশ্ন, হ্যাঁ কোনটা হচ্ছে রচনামূলক প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মূলত আমরা সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো এবং পাশাপাশি সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা রচনামূলক পার্টটা নিয়ে কথা বলবো। দেখা যাক রচনামূলক পার্টের আজকে কতটুকু পর্যন্ত আগানো যায়, আমরা কতগুলো রচনামূলক শেষ করতে পারি, এবং বাকি যে পার্টটুকু আছে, বাকি পার্টটুকু হচ্ছে আমাদের আগামীকাল হবে। বাকি পার্টটুকু কবে হবে? বাকি পার্টটুকু হচ্ছে আমাদের আগামীকাল হবে। হ্যাঁ, বাকি পার্টটুকু হচ্ছে আগামীকাল হবে, মানে আজকে হচ্ছে আমরা রচনামূলকে যতটুকু পারি শেষ করব, বাকি পার্টটুকু হচ্ছে আমাদের আগামীকাল হবে। তবে যে আগামীকাল আমাদের এই সার্কিট 2 ফ্রি লাইভ মেগা ক্লাসটা হবে কিনা সেইটা বেসিক্যালি ডিপেন্ডস করতেছে আজকে যারা ফেসবুক পেজ থেকে যারা ফেসবুক পেজ থেকে মূলত তোমাদের ফ্রি লাইভ ক্লাসটা দেখতেছো তাদের উপরে। অন্তত মিনিমাম হচ্ছে 200টা শেয়ার লাগবে, মিনিমাম 200 শেয়ার লাগবে আজকে লাইভ ক্লাস। কারণ যাদের জন্য ক্লাস নিচ্ছি, যদি তারাই রেসপন্স না করে, ক্লাস নিতে ইচ্ছে করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তো সেদিক থেকে যদি আজকে 200টা শেয়ার হয় তাহলে আগামীকালকে ফ্রি পাবলিক লাইভ ক্লাসটা পাবা। যদি আজকে 200 শেয়ার না হয় তাহলে আগামীকালকে ফ্রি লাইভ ক্লাস পাবলিক পাবা না, প্রাইভেট ব্যাচে নিয়ে নিবো আর কি। তো যাই হোক, দেখো আজকে যেহেতু আমাদের সার্কিট 2 মেগা ক্লাস, তো আজকে আমরা প্রথমে একটু রচনামূলকের সাজেশনটা দেখবো যে আমাদের কোন কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো তার আগে আমি একটু বলবো যে ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দাও লাইভ ক্লাসটা, কারণ 200 শেয়ার লাগবে। এবং শুরু করার আগে তোমাদের হচ্ছে আরেকটু তোমাদের হচ্ছে একটা গুড নিউজ দিয়ে নেই। সেই গুড নিউজটা হচ্ছে তোমাদের অলরেডি দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্বের ভর্তি শুরু হয়ে গেছে। ষষ্ঠ পর্বের ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ পর্বে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এখন কোর্স ফি কত ভাইয়া? তো তোমাদের কোর্স ফি এবার তোমাদের যে ক্লাসগুলো আছে, এবার তোমাদের ক্লাসগুলো বেসিক্যালি স্মার্ট বোর্ডে হবে। হ্যাঁ, এবার তোমাদের ক্লাসগুলো স্মার্ট বোর্ডে টপ নচ ক্লাস হবে। এবার তোমাদের ক্লাসগুলো স্মার্ট বোর্ডে টপ নচ ক্লাস হবে। ওকে, স্মার্ট বোর্ডে তোমাদের ক্লাস হবে। তো তোমাদের কোর্স ফি কত? তোমাদের কোর্স ফি হচ্ছে বেসিক্যালি রাখা হয়েছে 1850 টাকা। 1850 টাকা। দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের আগামী 20 তারিখ পর্যন্ত যারা আছে, আগামী 20 তারিখ পর্যন্ত তোমাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। সেই ডিসকাউন্ট হচ্ছে মূলত কত? মাত্র 1450 টাকা। আগামী 20 তারিখ পর্যন্ত তোমাদের কোর্স ফি থাকবে কত টাকা? 1450 টাকা। সাথে কি থাকবে? সাথে সাজেশন বইটা থাকবে। যেমন এবার আমরা সাজেশন বই দিয়েছি, ইনশাআল্লাহ এই সাজেশন বই থেকে 90 to 95% কমন পড়ে যাবে। যেমন এবারে সাজেশন বই কোনটা ছিল আমাদের? হচ্ছে তোমাদের সাজেশন বই থাকবে এবং পাশাপাশি হচ্ছে কি থাকবে? সাজেশন বই থাকবে এবং পাশাপাশি হচ্ছে টি শার্ট পাবা তোমরা আর কি, ঠিক আছে। যে এই টাইপের সাজেশন বই, এবার ইলেকট্রিক্যাল থার্ডে যে সাজেশন বইটা ছিল, তাহলে সাথে সাজেশন বই প্লাস হচ্ছে কি থাকবে? টি শার্ট থাকবে। সাজেশন বই প্লাস হচ্ছে কি? টি শার্ট। তো তোমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? তোমাদের কোর্সে যুক্ত হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 01717434608। এই নাম্বারে বেসিক্যালি তোমাদের কোর্সে যুক্ত হতে হবে। তো কোর্সে ভর্তি হওয়ার প্রসেসটা কি? এই নাম্বারে কন্ট্যাক্ট করে জাস্ট এই নাম্বারটাই হচ্ছে মূলত তোমাদের কি বিকাশ অথবা নগদ আছে, এই বিকাশ অথবা নগদে তোমার জাস্ট সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি করে এই নাম্বারেই বেসিক্যালি কি আছে? হোয়াটসঅ্যাপ আছে। সেন্ড মানি করে স্ক্রিনশটটা তোমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে, তাহলে অফিস থেকে তোমাকে একদম পুরোপুরি ভর্তি নিয়ে নেবে আর কি। তাহলে সময় তোমার হাতে খুবই সীমিত। আমাদের এবার হচ্ছে কি স্মার্ট বোর্ডে ক্লাস হবে, তো সেদিক থেকে তোমাদের
এই কোর্স ফি অর্থাৎ 1850 টাকা রাখা হয়েছে কোর্স ফি, সেখান থেকে তোমাকে হচ্ছে 400 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1450 টাকা রাখা হচ্ছে, যেখানে সাজেশন বই এবং টি শার্ট থাকতেছে। 20 তারিখের পরে কিন্তু আলটিমেটলি এই অফারটুকু পাবা না, মানে 1450 টাকার অফারটুকু পাবা না। যেহেতু এবার স্মার্ট বোর্ডে ক্লাস হচ্ছে, তো সেহেতু আমাদের কোর্সের ম্যাটেরিয়াল থেকে শুরু করে ওভারঅল সব কিছু মিলে ইউটিলিটি চার্জ বেড়ে গেছে। তো যেহেতু তোমাদের মধ্যে একটা টপ নচ ক্লাস দিতে চাচ্ছি, তো সেহেতু আমাদের কোর্স ফি একটু বাড়ায় রাখতেই হচ্ছে। তো সেদিক থেকে হচ্ছে আমাদের 1450 টাকা তখন কিন্তু আর কোর্স ফি থাকবে না। 20 তারিখের পরে 1450 টাকা কোর্স ফি থাকবে না। তো 20 তারিখের মধ্যে যারা ভর্তি হবে শুধুমাত্র তারাই 1450 টাকায় ভর্তি হতে পারবে এবং সাজেশন বই এবং টি শার্ট থাকবে তোমাদের জন্য। তো যাই হোক, এবার আমরা শুরু করি আর কি। তো দেখো, ইলেকট্রিক্যাল সার্কিট 2 কোর্সের শিক্ষার্থীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে, মানে আমাদের পুরনো যারা ব্যাচের স্টুডেন্ট আছে এই ডিসকাউন্ট অফারটা পুরনো ব্যাচের শিক্ষার্থীরা প্রায়ই পেয়ে থাকে, কারণ প্রায় প্রতি বছরই পায় আর কি। তো আমাদের যারা একবার স্টুডেন্ট হয়ে যায় সে প্রায় হচ্ছে প্রতিবারেই ডিসকাউন্টের সাথে ভর্তি হইতে পারে। সেটা তোমাদের গ্রুপে জানাই দেব। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো, তাহলে আমাদের এই হচ্ছে মূলত ডিটেলস। তো আমাদের সাবজেক্ট হচ্ছে কি? আমাদের সাবজেক্ট হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল সার্কিট 2, তাই না? অনেক মজার একটা সাবজেক্ট, এবং আমি সবসময় বলে থাকি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের এটা হচ্ছে মূলত কি, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য এটা হচ্ছে একটা কোর্স সাবজেক্ট। বেসিক্যালি এটাই একদম একটা বেসিক সাবজেক্ট। এই বেসিকটুকু না পারলে পরবর্তীতে আগানো পসিবল না। এই বেসিকটুকু না পারলে পরবর্তীতে আগানো পসিবল না। অর্থাৎ ফিউচারে যখন তুমি ডুয়েট অ্যাডমিশনে আসবা বা জব প্রিপারেশনে আসবা, তখন এই সাবজেক্টের বেসিকটুকু অনেক বেশি কাজে লাগবে এসি সার্কিটের ক্ষেত্রে আর কি। তো দেখো, আমাদের এখানে আসলে কোন কোন রচনামূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেমিস্টার ফাইনালের জন্য। তো তোমরা জাস্ট একটু লিখে নাও যে আমাদের সেমিস্টার ফাইনালের জন্য কোন কোন রচনামূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমত আমি একটু ম্যাথের সাজেশন দিয়ে নেই যে ম্যাথ কোন কোন অধ্যায় থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বেসিক্যালি আসবে। তো প্রথমে যদি ম্যাথের সাজেশন দিয়ে দেই, তোমাদের ম্যাথ মূলত যেই অধ্যায়গুলো থেকে করতে হবে সেই অধ্যায়গুলো থেকে লিখে নাও। তোমাদের ম্যাথ হচ্ছে প্রথম অধ্যায় থেকে করতে হবে, ম্যাথ হচ্ছে 1 নম্বর অধ্যায় থেকে করতে হবে। এরপরে হচ্ছে ম্যাথ তোমার হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে করতে হবে, ম্যাথ 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায়। দেন হচ্ছে তোমাদের ম্যাথ করতে হবে কোন অধ্যায় থেকে, দেন হচ্ছে তোমাদের ম্যাথ সলভ করতে হবে এই 3 নম্বর যে অধ্যায়, এই 3 নম্বর অধ্যায়টা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সলভ করতে হবে। ম্যাথের 3 নম্বর অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সলভ করতে হবে, ঠিক আছে? আর এই দুইটা রচনামূলকের জন্য সলভ করতে হবে, ওকে? এরপরে যদি আসি 3 নম্বর গেল, এরপরে হচ্ছে তোমার 4 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ আছে, সেই 4 নম্বর অধ্যায় থেকে ম্যাথ একটা সলভ করতে হবে। এই 4 নম্বর অধ্যায়ের ম্যাথটাও রচনামূলকের জন্যই সলভ করতে হবে আর কি, ঠিক আছে? তো এই দুইটা মিলে একটা রচনামূলক পাবা। তো 4 নম্বর অধ্যায়ে একটা ম্যাথ আছে যেটা রচনামূলক হিসাবে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 4 নম্বর অধ্যায়ে ম্যাথ সলভ করতে হবে, এবং পাশাপাশি তোমাদের হচ্ছে 4 নম্বর অধ্যায় গেল, এরপরে হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে ম্যাথ সলভ করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের কয় নম্বর অধ্যায় থেকে? 6 নম্বর অধ্যায় থেকে মূলত ম্যাথ সলভ করতে হবে। 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় থেকে ম্যাথ সলভ করতে হবে। 6 নম্বর অধ্যায়ের ম্যাথটা হচ্ছে মূলত রচনামূলক। দেখো, আমাদের বাকাশিপথে 2 টাইপের প্রশ্ন হয়, একটা হচ্ছে মূলত থিওরি প্লাস ম্যাথ, আরেকটা হচ্ছে শুধু থিওরি বা আরেকটা শুধু ম্যাথ, এই টাইপের প্রশ্ন আর কি হয়। তো 6 নম্বর অধ্যায় থেকে রচনামূলকের জন্য একটা ম্যাথ সলভ করতে হবে, জাস্ট একটা, বেশি না, একটা রুলসের বা একটা টাইপের ম্যাথ সলভ করতে হবে। দেন হচ্ছে তোমাদের এখানে আসতেছে এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলবো আর কি। দেখো, এরপরে হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে 9, 10 এই দুইটা অধ্যায় থেকে একটা ম্যাথ পরীক্ষা আসা পসিবিলিটি অনেক বেশি। 9 এবং 10 এই দুইটা অধ্যায় থেকে একটা ম্যাথ পরীক্ষা আসবে। 9, 10, 9 প্লাস 10 থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, আসা পসিবিলিটি অনেক বেশি আর কি। এরপরে দেখো, এরপরে হচ্ছে মূলত আমাদের লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে অসম পাওয়ার ব্যবস্থা। এই অসম পাওয়ার ব্যবস্থা থেকে একটা ম্যাথ প্রায় প্রতি বছরই আসে, অর্থাৎ 11 অধ্যায় থেকে প্রায় একটা ম্যাথ প্রতি বছরই আসে। আমি পুরোটা বলতেছি। দেন হচ্ছে যদি রচনামূলকের কথা বলি, যে থিওরি রচনামূলক বা প্রমাণের কথা বলি, এই প্রমাণগুলো আসলে আমাদের কোনটা কোনটা পড়তে হবে একটু দেখি আমাদের। তো রচনামূলকের কথা যদি বলি, তোমাদের একদম
একদম হচ্ছে তোমাদের চলে যাও, একদম চলে যাও, একদম চলে যাও হচ্ছে অধ্যায় 2 এর ক্ষেত্রে। অধ্যায় 2 এ মূলত একটা প্রমাণ আছে যে দেখাও যে এসি সার্কিটের গড় পাওয়ার P ইজ ইকুয়াল VI cos থিটা। এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, এটাতে 3 স্টার দিতে পারো। এরপরে হচ্ছে দেখো, এরপরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে, এটা হচ্ছে মূলত কত অধ্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ওকে। এরপরে তোমরা চতুর্থ অধ্যায় যেটা আছে, চতুর্থ অধ্যায় থেকে মূলত একটা প্রমাণ পড়বা, সেটা হচ্ছে কি, দেখাও যে del f ইজ ইকুয়াল r ডিভাইডেড বাই 2πl। এটা হচ্ছে মূলত কত অধ্যায়, চতুর্থ অধ্যায়, ঠিক আছে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে মূলত তোমাদের 2টা প্রমাণ পড়তে হবে, যদিও বা 2টা প্রমাণ প্রায় সেম। একটা হচ্ছে RL ও RC শাখা বিশিষ্ট, RL এবং RC শাখা বিশিষ্ট, RL এবং RC শাখা বিশিষ্ট একটি প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। একটি প্যারালাল সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি করো, নির্ণয় করো। দেন হচ্ছে তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন, এইটাতে তোমরা 3 স্টার দিতে পারো বা এটাতে তোমরা হচ্ছে 2 স্টার দাও। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, যে একটি শাখায় LR এবং C শাখা বিশিষ্ট, মূলত আমাদের কি LR এবং C শাখা বিশিষ্ট এসি প্যারালাল সার্কিটের মূলত কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি করো, নির্ণয় করো, ওকে। তো এই 2টা প্রশ্ন হচ্ছে, এই 2টা হচ্ছে বেসিক্যালি ষষ্ঠ অধ্যায় থেকে, এই 2টা হচ্ছে কি ষষ্ঠ অধ্যায় থেকে। দেন হচ্ছে যদি আমরা আবারও আসি, ষষ্ঠ অধ্যায় শেষ, এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের এই 2টা গেল। এরপরে হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় যেটা আছে, সপ্তম অধ্যায় থেকে আমাদের রচনামূলকের জন্য কিছু নাই, তবে অষ্টম অধ্যায় থেকে আমাদের রচনামূলকের জন্য একটা কোয়েশ্চেন পড়তে হবে আর কি। সেটা হচ্ছে কি, দেখো, অষ্টম অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে ফেজ সিকোয়েন্স পদ্ধতি বর্ণনা করো। ফেজ সিকোয়েন্স পরীক্ষার যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করো। পরীক্ষার যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করো, ওকে। দেন হচ্ছে আমাদের এটা গেল। এরপরে যদি আমরা বলি নবম অধ্যায় থেকে মূলত আমাদের প্রমাণগুলো আছে, সেই প্রমাণগুলো করতে হবে। যে প্রমাণগুলো হচ্ছে কি, স্টারের ক্ষেত্রে মূলত VL ইজ ইকুয়াল √3 VP, এই প্রমাণটা করতে হবে। এবং ডেল্টার ক্ষেত্রে এই 2টা মিলে একটা প্রশ্ন হয় আর কি। এবং ডেল্টার ক্ষেত্রে তোমার হচ্ছে কি IL ইজ ইকুয়াল √3IP, এই প্রমাণটা পড়তে হবে, ঠিক আছে। তো এরপরে যদি আমরা আসি লাস্ট ওয়ান যেটা আছে আমাদের, এরপরে আর সেরকম কোনো রচনামূলক প্রশ্ন নেই, এরপরে আর সেরকম কোনো, অর্থাৎ নবম অধ্যায়ের পরে আর কোনো রচনামূলক প্রশ্ন নেই, ঠিক আছে। নবম অধ্যায়ের পরে আমাদের আর কোনো রচনামূলক প্রশ্ন সেরকমভাবে নেই। তবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, ফর্টেস্কিউ যে থিওরেমটা আছে, সেই ফর্টেস্কিউ থিওরেমটি ব্যাখ্যা করো। লাস্ট ওয়ান, এটা হচ্ছে কি, ফর্টেস্কিউ থিওরেমটি ব্যাখ্যা করো। ফর্টেস্কিউ থিওরেমটি কি করো,
ব্যাখ্যা করো। এই তো, এই হচ্ছে মূলত তোমাদের সাজেশন। দেখো, এই যে রচনামূলক প্রশ্ন যেগুলো দিলাম, এই রচনামূলক প্রশ্নগুলোই তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য কি এনাফ। এই রচনামূলক প্রশ্নগুলোই তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য এনাফ। তাহলে তোমাদের এখানে কি কি আছে দেখো, যে আমাদের রচনামূলক প্রশ্ন তাহলে কয়টা দিছি দেখো, এই একটা দুইটা, এরপর হচ্ছে বেসিক্যালি কয়টা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এবং ম্যাথের জন্য কোনটা কোনটা করতে বলছে। এখন ম্যাথের ক্ষেত্রে আসি ব্যাপারটা। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে কি, ম্যাথের ক্ষেত্রে আসে দেখো, ম্যাথের ক্ষেত্রে দেখো যে ম্যাথের ক্ষেত্রে তোমাদের এই যে 1 নম্বর এবং 2 নম্বর যে অধ্যায়টা আছে, 1 নম্বর এবং 2 নম্বর যে অধ্যায়টা আছে, এই দুইটা অধ্যায় থেকে তোমরা একটা রচনামূলক পাবা, পরীক্ষায় লিখে রাখো। এই দুইটা অধ্যায় থেকে তোমরা একটা রচনামূলক পাবে, ঠিক আছে। এরপরে তোমাদের এই 3 নম্বর অধ্যায়ের ম্যাথ থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন বেসিক্যালি আসে। তো এরপরে এই 4 নম্বর অধ্যায় থেকে মূলত রচনামূলক প্রশ্ন সলভ করতে হবে। দেন হচ্ছে 11 নম্বর অধ্যায় থেকে রচনামূলকের জন্য সলভ করতে হবে, 11 নম্বর অধ্যায়ের জন্য রচনামূলকের জন্য সলভ করতে হবে। এবং এই যে 6 অধ্যায়, এটাতে তোমরা 1 স্টার দিতে পারো। এটা থেকে সচরাচর কোয়েশ্চেন হয় না, বাট কোয়েশ্চেন যদি একটু হার্ড করতে চায় সেক্ষেত্রে তোমাদের 6 অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন দিয়ে দেয় আর কি। আর তোমার নবম দশম এই দুইটা অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন প্রায় প্রতি বছরই থাকে পরীক্ষায়। এবং একাদশ অধ্যায় এটা তোমরা 2 স্টার দিতে পারো, যে এটা থেকে তোমার 50-50 চান্স থাকে, আসতেও পারে নাও আসতে পারে। তাহলে এখান থেকে ম্যাথ আমরা মোটামুটি দুইটা কমন পেয়েই যাব, আমরা অনায়াসে এখান থেকে দুইটা ম্যাথ কমন পেয়ে যাব। আমাদের এখান থেকে দুইটা ম্যাথ এবং এখান থেকে আমরা বাকি যে 3টা রচনামূলক প্রশ্ন সেটা থেকে কমন পেয়ে যাব। অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা থেকে মিনিমাম 3টা কমন পাবো এবং এখান থেকে মিনিমাম আমরা 2টা ম্যাথ কমন পাবো। এই 5টা রচনামূলক এখান থেকে আমরা অনায়াসে 100% কমন ফেলতে পারবো আর কি, যদি এইগুলো আমরা কমপ্লিট করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ বলো। ওই দ্বিতীয় রচনামূলক যেটা প্রথমটা আর কি, পি সমান বি এর cos থিটা, ওটা তো সচরাচর সংক্ষিপ্ত আসে না, এটা হচ্ছে সংক্ষিপ্ত আর কি, সাজেশন বইয়ে রচনামূলক। এটা রচনামূলক প্রশ্ন, এটা সংক্ষিপ্ত না, বইয়ে সংক্ষিপ্ততে দেওয়া। ঠিক আছে, ওই পঞ্চম অধ্যায়ের একটা প্রমাণ আছে তো বড়। পঞ্চম অধ্যায়ে কি প্রমাণ আছে? তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ভাই যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই এখানে তুলে দেওয়া হয়েছে। এখন তোমার যদি এর বাহিরেও কোনো কিছু পড়তে ইচ্ছে করে বা পড়তে মনে চায় তাহলে তুমি করতে পারো বা পড়তে পারো, তাতে আমার আপত্তি নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পঞ্চম অধ্যায় হচ্ছে আমাদের, পঞ্চম অধ্যায়টা আমরা হচ্ছে একটু মনে হয় কি করে ফেলছি, একটু মানে স্কিপ করে ফেলছি। পঞ্চম অধ্যায়টা আমরা একটু স্কিপ করে ফেলছি। 3 নাম্বার আর 4 নাম্বারটা মনে হয় পঞ্চম অধ্যায়ে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের কি, এখান থেকে হচ্ছে আরএল এবং আরসি শাখা বিশিষ্ট একটি সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। এটা বেসিক্যালি পঞ্চম অধ্যায়ের, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের, বুঝতে পারছো? এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আর কি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের, এটা ষষ্ঠ অধ্যায় না, সরি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের আর কি। তো তোমরা প্রশ্নগুলো দেখে নিও, তোমাদের বই থেকেই সবগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, জাস্ট দেখে নিও কোনটা কোন অধ্যায়ের আর কি। তো এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে আমাদের অনায়াসে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ব্যাপারটা কি ক্লিয়ার সবার? বুঝছো? চ্যাপ্টার 5 হবে এগুলা, আমি চ্যাপ্টার 6 লিখে ফেলছি, রাইট? আচ্ছা, আর আরেকটা কথা, তোমাদের পরবর্তী ফ্রি মেগা লাইভ ক্লাস কিন্তু ডিপেন্ডস করতেছে তোমাদের উপরেই। মিনিমাম 200 শেয়ার না হলে কিন্তু পরবর্তী ফ্রি লাইভ ক্লাস পাচ্ছ না, এটুকু জাস্ট মাথায় রাখো, কারণ এত কষ্ট করে ক্লাস নিয়ে লাভ নাই। দেখো তোমাদের, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? আমরা এই প্রমাণগুলো আজকে দেখব, আমরা এই প্রমাণগুলোতে আজকে যাব। ঠিক আছে, এই প্রমাণগুলোতে যাব, যে দেখাও যে এসি সার্কিটে গড় পাওয়ার পি ইকুয়াল ভিআই কস থিটা, দেখাও যে ডেল এফ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2 পাই এল, দেখাও যে আরএল এবং আরসি শাখা বিশিষ্ট, এই প্রমাণগুলোতে যাব আর কি আমরা। তো সর্বপ্রথম আমাদের যে প্রমাণটা আছে সেটা হচ্ছে পি ইকুয়াল কি ভিআই কস থিটা, এবং এই প্রমাণটা বাদ দিয়েও আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আরো 2টা প্রমাণ পড়তে হয়, আমরা আজকে মোটামুটি সেইগুলো আলোচনা করব। এটা তো রচনামূলকের সাজেশন দিলাম আর কি। তো দেখো আমাদের 1 নম্বর অধ্যায়ে কোনো প্রকার প্রমাণ নাই, 1 নম্বর অধ্যায় থেকে কোনো প্রমাণ দেওয়া হয় নাই, তবে 2 নম্বর অধ্যায় থেকে আমাদের প্রমাণটা দেওয়া হয়েছে পি ইকুয়াল ভিআই কস থিটা, রাইট? তো এখন আমরা মূলত সেই প্রমাণটাই আর কি সলভ করব। তো দেখো আমাদের প্রমাণটা হচ্ছে যে দেখাও যে পি ইকুয়াল হচ্ছে কি ভিআই কস থিটা, এবং এখানে বলে দেওয়া থাকবে যে এখানে প্রতীকগুলো হচ্ছে কি প্রচলিত অর্থ বহন করে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, আমাদের যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজের মান এবং যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টের মানটা আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে আর কি। হ্যাঁ,
যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ এবং যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টের মানটা ধরে নিতে হবে। তাহলে এই যে দেখো, মনে করি আচ্ছা এইখানে দুইটা ব্যাপার থাকে, কিন্তু এইখানে দুইটা ব্যাপার থাকে। একটা হচ্ছে তোমার এরকম আসে, একটা হচ্ছে P = VI cos θ, আরেকটা হচ্ছে P = VI cos আলফা। ঠিক আছে, VI cos আলফা। তাহলে দুইটার ক্ষেত্রে কি হবে দুইটাই দেখা দিচ্ছি। দেখো এখানে মনে করি আমাদের যে কোনো মুহূর্তে আমরা এইটা প্রমাণ করতেছি এখন। হ্যাঁ, মনে করি যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো একটা অবস্থান, মনে করো থিটা অবস্থানে, তাহলে যে কোনো মুহূর্তে থিটা অবস্থানে তাৎক্ষণিক ভোল্টেজ যে কোনো মুহূর্তে থিটা অবস্থানে তাৎক্ষণিক ভোল্টেজ V = হচ্ছে কি Vm sin থিটা। আমরা জাস্ট এটাকে কি করলাম, আমরা জাস্ট এটাকে ধরে নিলাম আর কি, যে তাৎক্ষণিক ভোল্টেজের মানটা কি করলাম, তাৎক্ষণিক ভোল্টেজের মানটা ধরে নিলাম। তো সার্কিটের ফেজ কোণ আমাদের অবশ্যই আমরা জানি যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে বেসিক্যালি কি থাকে, একটা ফেজ কোণ থাকে, তাই না? তো আমরা এখন সেটাই লিখব যে আমাদের সার্কিটের ফেজ কোণ যদি আলফা হয়, সার্কিটের ফেজ কোণ আলফা হলে আমাদের যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টের মানটা কি হবে, যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্ট I সমান হবে Im sin, এবং অ্যাঙ্গেলটা কি হবে, এখানে আমরা ফেজ কোণ কি ধরছি বলো তো, ফেজ কোণ বেসিক্যালি এখানে আলফা ধরছি না। তো এখানে মূলত আমাদের ভোল্টেজের থেকে কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা মূলত আমাদের কি থাকে, ল্যাগিং থাকে। তো যার কারণে এখানে কি হবে, থিটা মাইনাস হচ্ছে কি আলফা। অর্থাৎ এখানে যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ আমরা ধরে নিছি V = Vm sin থিটা, এবং যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টকে আমরা ধরে নিছি কি I = Im sin থিটা মাইনাস হচ্ছে কি আলফা। তো এখন আমরা বেসিক্যালি একটা ফর্মুলা জানি, আমাদের গড় পাওয়ার বের করার ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি 1/2 দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 2π লোয়ার লিমিট 0 VI মূলত আমাদের কি d থিটা। অর্থাৎ এই ভোল্টেজ যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ এবং কারেন্টকে আমরা d থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2π। এটা হচ্ছে মূলত আমাদের গড় পাওয়ার বের করার একটা সূত্র। যেহেতু আমরা পাওয়ারই বের করতেছি, যার কারণে আমরা এই গড় পাওয়ারের সূত্র দিয়ে কি করব, সলভ করব আর কি। দেখো এইখানে বেসিক্যালি 1/2 আমাদের আপার লিমিট 2π লোয়ার লিমিট 0, এরপরে দেখো v এর একটা মান পাইছি, সেই v এর মানটা এখানে বসায় দাও, সেটা হচ্ছে কি Vm sin থিটা। ওকে, ইনটু এখানে দেখো I এর মানটা বসায় দাও, সেটা হচ্ছে কি Im sin থিটা মাইনাস আলফা। ওকে, এবং তার সাথে কি আছে d থিটা। তাহলে দেখো 1/2π আপার লিমিট 2π লোয়ার লিমিট 0। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই Vm এবং Im এগুলো হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি কি, এগুলো হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো হচ্ছে মূলত কি কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যার কারণে এগুলোকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এগুলোকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে না পারি, এগুলো বাহিরে চলে আসবে, বাহিরে এসে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে Vm Im 1 এর সাথে গুণ করলে কি হচ্ছে Vm Im, তাহলে ভিতরে কে থাকতেছে, ভিতরে থাকতেছে sin থিটা ইনটু হচ্ছে কি sin থিটা মাইনাস আলফা ইনটু হচ্ছে বেসিক্যালি কি d থিটা। তাহলে এখন দেখো Vm Im ডিভাইডেড বাই হচ্ছে কি 2π, আপার লিমিট হচ্ছে 2π, লোয়ার লিমিট হচ্ছে বেসিক্যালি কি 0। তো এখানে আমরা জাস্ট এখন কি করব, একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো তো আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি 2 sin a * sin b, এটার একটা ফর্মুলা জানি না, এটার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের cos a - b, সূত্র কি এটাই না রে, বলে তো গেছি, ফর্মুলাটা কি এটাই না, আরে কালকেই পড়াইছি পোলাবেন্ডে, ঠিক আছে ধরো, ঠিক আছে সূত্র ঠিক আছে। আচ্ছা, তাহলে cos a - b সূত্র হচ্ছে কি cos a - b মাইনাস cos a + b মাইনাস cos হচ্ছে কি a + b। ওকে, আর কত মাথায় থাকে ক। তো এখন কথা হচ্ছে কি, যে এখানে আমরা এই 2 sin a sin b এর বেসিক্যালি কি জানি, একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে cos a - b মাইনাস হচ্ছে কি cos a + b। তাহলে দেখো এই থিটাকে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে এখানে কি আছে sin a sin b আছে। আমি যদি কোনোভাবে সামনে একটা 2 নিয়ে আসতে পারি, তাহলে 2 sin a sin b এর একটা ফর্মুলা চলে আসতেছে।
তাহলে আমরা এখানে সেই কাজটাই করব। আমরা এখানে সামনে একটা কি নিয়ে আসবো, একটা 2 নিয়ে আসবো। তো সামনে যদি একটা 2 দেই তাহলে এই 2টা আমরা কি করব, বেশি নিয়ে ফেলছি না, আমাদের আগের রাশিতে 2 তো নাই, তো যার কারণে আমি এখানে হাফ দ্বারা কি করে দিব, গুণ করে দিব। তাহলে কি হবে দেখো, 2 2 কেটে যাবে, অর্থাৎ এটার কোনো অস্তিত্বই থাকবে না, আমার আগের রাশি মূলত কি ফিরে আসবে আর কি। তো এখানে তাহলে কি থাকতেছে 2, এখানে থাকতেছে মূলত সাইন থিটা ইন্টু হচ্ছে কি সাইন থিটা মাইনাস আলফা ইন্টু হচ্ছে বেসিক্যালি কি ডি থিটা। তাহলে এখন দেখো এই 2 এর সাথে গুণ হলে কি হচ্ছে, ভিএম আইএম, এই 2 এর সাথে গুণ হলে হয়ে যাচ্ছে 4, তার মানে এখানে থাকতেছে 4 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0। এখন এখানে দেখো 2 সাইন এ সাইন বি ফর্মুলা, তাহলে আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে ফর্মুলা হচ্ছে কি cos a মাইনাস বি, তাহলে এখানে a কে a হচ্ছে থিটা, মাইনাস b কে b হচ্ছে আলফা মাইনাস থিটা, তাহলে মাইনাসে মাইনাসে, তাহলে থিটা মাইনাস হচ্ছে কি আলফা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস আলফা। ওকে, এরপরে মাইনাস cos হচ্ছে কি a প্লাস b, তাহলে এখানে a কে a হচ্ছে বেসিক্যালি থিটা, প্লাস b কে b হচ্ছে থিটা মাইনাস আলফা, কার সাপেক্ষে, ডি থিটার সাপেক্ষে। তখন এটাকে ক্যালকুলেশন করো, ভিএম আইএম ডিভাইডেড বাই 4 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0। এখানে দেখো কি হচ্ছে, মাইনাস থিটা প্লাস থিটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে কি cos আলফা, মাইনাস এখান থেকে দেখো কি থাকতেছে cos থিটা থিটা যোগ করলে কি থাকতেছে 2 থিটা, মাইনাস হচ্ছে এখানে কি থাকতেছে আলফা থাকতেছে, 2 থিটা মাইনাস হচ্ছে কি থাকতেছে আলফা থাকতেছে, কার সাপেক্ষে, ডি থিটা এর সাপেক্ষে। আচ্ছা এই পর্যন্ত সকলেই বুঝতে পারছো কিনা বলো, এই পর্যন্ত বুঝে থাকলে ডান লিখো, কারণ আমার একটু মুছতে হবে। এই পর্যন্ত বুঝে থাকলে ডান লিখো, কারণ আমার একটু মুছতে হবে, মুছে উপর থেকে করতে হবে আর কি। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছো বলো? আচ্ছা ওকে, ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে ডান লিখো। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে এরপরে হচ্ছে বেসিক্যালি কি থাকতেছে, এরপরে হচ্ছে মোটামুটি আমাদের যেটা থাকতেছে, দেখো আমাদের এটা তো গেল তাই না, এরপরে এই লাইনের পরে এখানে দেখো যে এখন আমাদের ইন্টিগ্রেশনের রুলস অনুযায়ী এখানে কিন্তু দুইটাতেই ইন্টিগ্রেশন করা যায়, এইটাকেও ইন্টিগ্রেশন সাইন আছে, আবার এটাতেও কি আছে ইন্টিগ্রেশন সাইন আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে বেসিক্যালি দুইটাতেই ইন্টিগ্রেশন সাইন দিব আর কি। তাহলে দেখো ভিএম আইএম ডিভাইডেড বাই কি 4 পাই, আপার লিমিট হচ্ছে 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা এটাতেও ইন্টিগ্রেশন করব, আমরা কি এটাকেও ইন্টিগ্রেশন করব। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে cos আলফা, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি দেখো তো, ডি থিটা এর সাপেক্ষে না, তাহলে cos আলফা ডি থিটা, এরপরে কি আছে মাইনাস, এখানে আছে দেখো এখানেও ইন্টিগ্রেশন করব 2 পাই 0, তাহলে এখানে কি আছে cos 2 থিটা মাইনাস আলফা, 2 থিটা মাইনাস আলফা, কার সাপেক্ষে করতেছি আমরা, ডি থিটার সাপেক্ষে করতেছি। তাহলে এখন দেখো যে উপরে ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে কি 4 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে কি 0। তাহলে এখন আমরা যদি, আচ্ছা আমরা যদি এখানে এই cos আলফাকে ডি থিটার সাপেক্ষে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, cos আলফাকে যদি আমরা ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু কি আসতেছে দেখো, এই cos আলফাকে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের মূলত এটা এভাবেই থাকবে, অর্থাৎ থিটা জাস্ট এখানে আসবে। তাহলে আপার লিমিট হচ্ছে আমাদের কি 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0, এটা সরাসরি আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে জাস্ট, আর কিচ্ছু না। এখন এখানে দেখো 2 পাই 0, এরপরে এখানে দেখো এখানে কি আছে cos 2 থিটা মাইনাস আলফা। তো আমরা এই cos 2 থিটা মাইনাস আলফা এটার একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, এই সূত্রটাও এখানে বসাই দিই আর কি। সূত্রটা হচ্ছে যে sin 2 থিটা মাইনাস হচ্ছে কি sin 2 থিটা মাইনাস আলফা বাই 2, মাইনাস আলফা বাই 2। আমাদের আপার লিমিট কি আছে 2 পাই, এবং লোয়ার লিমিট কি আছে, লোয়ার লিমিট আছে বেসিক্যালি 0। আমরা এইটাকেও ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এইটাতেও বেসিক্যালি কি করলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এছাড়া আর কোনো কিছু না, দুইটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে। এইখানে জাস্ট আমাদের cos আলফাকে ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে cos আলফা থিটা, সরাসরি ফর্মুলা। তাহলে আমাদের আপার লিমিট আছে 2 পাই, আপার লিমিটের জায়গায় বসাই দিছি, লোয়ার লিমিট আছে 0, লোয়ার লিমিটের জায়গায় বসাই দিছি, এরপর আছে মাইনাস, দিলাম মাইনাস। এখন এই যে cos 2 থিটা মাইনাস আলফা, এইটার একটা সূত্র আছে, এটাকে যদি আমরা ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে সূত্র হচ্ছে sin 2 থিটা মাইনাস আলফা বাই 2, এটা সরাসরি সূত্র বসছে। তাহলে সূত্র বসলে আমাদের কি দিতে হয়, আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হয়, এবং আপার লিমিট হচ্ছে 2 পাই এবং লোয়ার লিমিট হচ্ছে বেসিক্যালি কি 0। তো এখন দেখো যে এখন আমাদের রুলস কি,
এখন আমাদের রুলস হচ্ছে যে আমাদের আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা কি করতে হয়, মাইনাস করতে হয়, রাইট? তাহলে আমরা এখন আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা কি করব, মাইনাস করব। তাহলে এখানে থাকতেছে cos আলফা। একবার আমরা এই থিটার জায়গায় একবার আমরা 2π কে বসাবো, থিটার জায়গায় একবার আমরা 0 কে বসাবো, বসিয়ে আমরা মাইনাস করব। তাহলে থিটার জায়গায় যদি 2π কে বসাই তাহলে 2π, মাইনাস থিটার জায়গায় যদি 0 কে বসাই তাহলে 0। আমরা আপার লিমিট থেকে লোয়ার লিমিট কি করলাম, মাইনাস করলাম। এরপরে দেখো মাইনাস, এখানে যে 2 আছে এই 2টাকে আমরা জাস্ট এইভাবে বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে আমাদের ভেতরে কে থাকে, ভেতরে থাকতেছে হচ্ছে আমাদের sin 2 থিটা মাইনাস হচ্ছে কি আলফা। তাহলে আপার লিমিট হচ্ছে 2π, লোয়ার লিমিট হচ্ছে বেসিক্যালি কি 0। তো এরপরে দেখো যে এখানে VMIM ডিভাইডেড বাই হচ্ছে কি 4π, এখানে থাকতেছে cos 2π থেকে যদি 0 মাইনাস করি তাহলে 2π, তাহলে এখানে থাকতেছে আমাদের 2π cos আলফা, তাই তো? এই যে 2π থেকে 0 বাদ দিলে 2π, সাথে থাকতেছে cos আলফা। এরপরে এখানে থাকতেছে হাফ। এরপরে এখানেও তো আমাদের সেম কাহিনী, আমাদের আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা কি করতে হবে, আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বেসিক্যালি মাইনাস করতে হবে। আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তার মানে এই যে থিটা আছে এই থিটার জায়গায় একবার আমরা 2π কে বসাবো, আরেকবার আমরা থিটার জায়গায় কাকে বসাবো, 0 কে বসাবো। তাহলে দেখো আমরা মাইনাস করে দেই, তাহলে এখানে থাকতেছে সাইন, এরপরে এখানে 2, থিটার জায়গায় যদি আমরা 2π কে বসাই তাহলে 2 দুগুণে 4, তাহলে কি আসতেছে পাই, তাহলে 4π, এখানে বেসিক্যালি আমাদের কি 4π মাইনাস হচ্ছে কি থাকতেছে আলফা, তাই না? এই যে মাইনাস হচ্ছে আলফা। এরপরে দেখো মাইনাস, এরপর আমরা এখানে কি করব, সাইন, আমরা এবার থিটার জায়গায় কাকে বসাবো, 0 কে বসাবো। তাহলে থিটার জায়গায় যদি 0 কে বসাই তাহলে এখানে কি হচ্ছে 0 মাইনাস হচ্ছে কি আলফা। আমাদের বেসিক্যালি কোনটা থাকতেছে, এটাই থাকতেছে। আমরা জাস্ট কি করছি, আবার দেখো এই থিটার জায়গায় একবার 2π কে বসাইছি, তাহলে 2 দুগুণা 4, থিটার জায়গায় পাই কে বসাইলে পাই, মাইনাস থাকতেছে আলফা। এরপরে দেখো মাইনাস, মানে আমাদের কি করতে হয়, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয়। তাহলে যে আপার লিমিট অলরেডি করা শেষ, এবার বিয়োগ, এবার লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিটকে 0, তাহলে থিটার জায়গায় একবার আমরা 0 কে বসাবো। তাহলে থিটার জায়গায় যদি 0 কে বসাই তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে। এরপরে কি মাইনাস, মাইনাস থাকতেছে কি আলফা, এই যে মাইনাস আলফা। তো এখন এটাকে জাস্ট আমরা কি করব, সলভ করে ফেলবো আর কি। তো এখানে দেখো যে আমাদের কে থাকতেছে VMIM ডিভাইডেড বাই 4π। এরপরে দেখো এইখানে তো আমাদের দেখো থাকতেছে হচ্ছে কি 2π cos আলফা মাইনাস, এখানে দেখো থাকতেছে হাফ। এরপরে এখানে দেখো sin 4π, এই sin 4π এর মান কত, এই sin 4π এর মান কত মাথায় রাখবা, এই sin 4π এর মান হচ্ছে বেসিক্যালি, sin 4π এর মান হচ্ছে মূলত মাইনাস, সরি 0। sin 4π এর মান কত, sin 4π এর মান হচ্ছে মূলত 0। তাহলে 0 থেকে যদি আলফা বিয়োগ করি তাহলে কি হচ্ছে মাইনাস আলফা। এরপরে দেখো এখানে মাইনাস, 0 থেকে আলফা বাদ দিলে কি হচ্ছে, 0 থেকে আলফা বাদ দিলে হচ্ছে মাইনাস আলফা। এরপরে দেখো যে VMIM ডিভাইডেড বাই হচ্ছে কি 4π, এরপরে ইনটু এখানে কে আছে 2π cos আলফা মাইনাস, এখানে দেখো হাফ সাইন মাইনাস আলফা, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস সাইন আলফা। এরপরে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে কে থাকতেছে সাইন আলফা। তাহলে এই যে দেখো এই প্লাস সাইন আলফা মাইনাস সাইন আলফা কেটে যায়, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে 0। 0 কে হাফ দ্বারা যদি গুণ করি তাহলে এই টোটালটাই 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শুধুমাত্র থাকতেছে আমার এইটুকু, শুধুমাত্র থাকতেছে কে, শুধুমাত্র থাকতেছে VMIM ডিভাইডেড বাই 4π, এখানে আছে মূলত 2π cos আলফা। তাহলে এখন দেখো এই পাই পাই কেটে যায়, যদি 4 কে 2 দ্বারা কাটি তাহলে কত থাকে 2। তাহলে এখানে দেখো থাকতেছে VMIM বাই 2 ইন্টু হচ্ছে কি cos আলফা। এখন দেখো যে এখানে VM এর নিচেও 2 আছে, IM এর নিচেও 2 আছে, তো আমরা নিচে একটু 2 কে ভাঙাবো। তাহলে VMIM একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে আমরা দুইটা বর্গমূল সংখ্যা পাই, অর্থাৎ √2 ইন্টু কি √2, সাথে থাকতেছে হচ্ছে কি cos আলফা। তাহলে VM এর নিচেও √2, IM এর নিচেও √2, তাহলে আমরা আলাদা করে দেই, VM বাই হচ্ছে কি √2 ইন্টু এখানে হচ্ছে কি IM বাই √2 ইন্টু হচ্ছে কি আছে cos আলফা। তাহলে VM বাই √2 যেটা, এটা সমান সমান আসলে আমরা কি লিখতে পারি, VM বাই √2 এটা হচ্ছে মূলত ভোল্টেজের RMS ভ্যালু, তো যার কারণে এটা সমান সমান V লেখা যায়। এবং IM বাই √2 এটা হচ্ছে কারেন্টের RMS ভ্যালু, যার কারণে এটা সমান সমান I লেখা যায়। সাথে আছে কি cos আলফা, সাথে আছে বেসিক্যালি cos আলফা, ঠিক আছে? তাহলে এই যে দেখো P ইজ ইকুয়াল VI cos আলফা অলরেডি আমরা প্রমাণ করে ফেলছি। তো আমাদের প্রমাণটা হচ্ছে কি VI cos থিটা আকারে আসতে পারে অথবা VI cos আলফা আকারে আসতে পারে। তো আমরা এটা কি প্রমাণ করছি, cos আলফা প্রমাণ করছি। যদি আমাকে থিটা প্রমাণ করতে বলতো, যদি আমাকে
থিটা প্রমাণ করতে বলতো তাহলে কি করতে হইতো? যদি থিটা প্রমাণ করতে বলতো তাহলে জাস্ট যেখানে যেখানে আমি আলফা বসাইছি সেখানে সেখানে হয়তো থিটা, আর যেখানে যেখানে থিটা বসাইছি এই প্রমাণে সেখানে সেখানে হয়তো আলফা। এর বাইরে আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, জাস্ট আলফার জায়গায় থিটা, থিটার জায়গায় আলফা দিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আলটিমেটলি হয়ে যাইতো আর কি, কোনো প্যারাই ছিল না। বুঝতে পারছো? পারবা? বলো, পারবা? আচ্ছা, ডান। ওকে, ইমরান আহমেদ, ডান। ওকে, ডান ডান। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কোথায়? সাজেশন বইয়ে ওটা হচ্ছে পাইটা ভুল করে দেওয়া হয়েছে আর কি, ওটা পাইটা একটু টাইপিং মিস্টেক, ওখানে পাই হবে না, ওখানে অনলি 2 হবে আর কি শেষে। হ্যাঁ, VM/IM/2 হবে অনলি, পাই হবে না, ওটা মিস্টেক। ঠিক আছে, ওকে ডান। ওকে ডান। ওকে ঠিক আছে। ওকে, পরবর্তী ফ্রি ক্লাস কিন্তু ডিপেন্ডস করতেছে তোমাদের শেয়ারের উপরে। তোমাদের শেয়ার যদি 200 হয় তবেই ফ্রি ক্লাস পাচ্ছ পরবর্তীতে, আর নয়তো বা আজকে এখানেই তোমাদের ফ্রি ক্লাস ক্লোজ, বাকি ক্লাস পেইড ব্যাচে হবে। কারণ যাদের জন্য ক্লাস নিচ্ছি ফ্রিতে তারা রেসপন্স না করলে তো ভাই আমার ক্লাস নিয়ে লাভ নেই। আমি কাদের জন্য ক্লাস নেব? কাদের জন্য ক্লাস নেব? তো আমি আরেকটু ডিক্লারেশন দিয়ে দেই, এটা একটু সুন্দরভাবে লিখি, তাহলে আমার হচ্ছে একটু বোর্ডে জায়গা হবে আর কি। হ্যাঁ, কারণ আমার তো মার্কেটিং চালাইতেই হবে কোর্সে, পরবর্তী কোর্স যেহেতু আমার ওপেন করতেই হবে, তো মার্কেটিং চালাইতে হবে, তাই না? তো দেখো এইখানে হচ্ছে বেসিক্যালি কি, আমাদের অলরেডি তোমাদের এই 2nd, 4th এবং 6th সেমিস্টারের ক্ষেত্রে ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, 6th সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। তো কোর্সে এনরোল করার জন্য 01717434608 এই নম্বরে বেসিক্যালি সরাসরি কল করতে পারো, অথবা এটা হচ্ছে বেসিক্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো ফর এনরোলমেন্ট। ওকে, এনরোলমেন্টের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমাদের কোর্স ফি কত? তোমাদের এই কোর্স ফি হচ্ছে বেসিক্যালি রাখা হয়েছে 1850 টাকা। বাট চিন্তার কিছু নাই, তোমাদের সামনের 20 তারিখ পর্যন্ত, ওকে, তোমাদের সামনের হচ্ছে কয় তারিখ পর্যন্ত? 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 20/7/2025 পর্যন্ত তোমাদের হচ্ছে বেসিক্যালি কত? অনলি হচ্ছে কত? 1450 টাকা। ঠিক আছে, অনলি 1450 টাকা। এবং সাথে সাজেশন বই এবং টি শার্ট গিফট থাকবে। সাজেশন বই এবং টি শার্ট কি আকারে থাকবে? গিফট আকারে থাকবে আর কি। ঠিক আছে, তো তোমাদের হাতে সময় খুবই কম। আর এবার প্রতিটা ক্লাস কিন্তু স্মার্ট বোর্ডের ক্লাস হবে ইনশাল্লাহ। এবার আমাদের প্রতিষ্ঠানে স্মার্ট বোর্ড আসতেছে, তাহলে এবার আমাদের প্রতিটা ক্লাস স্মার্ট বোর্ডে হবে। তার মানে বুঝতেই পারতেছো যে টপ নচ ক্লাস পাচ্ছ। আর প্রতিটা ক্লাস তোমাদের হচ্ছে আমি নেব। শুধুমাত্র 4th সেমিস্টার, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট 4th সেমিস্টারে উঠবা তাদের শুধুমাত্র অ্যাকাউন্টিং সাবজেক্টটা বাদ দিয়ে, তোমাদের যে সকল সাবজেক্ট আছে আমি বলি, তোমাদের ডিসি মেশিন আছে, দেন হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স আছে, দেন হচ্ছে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, দেন হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং আছে। তো এই 4টা হচ্ছে বেসিক্যালি তোমাদের মূল সাবজেক্ট। এই 4টা সাবজেক্টেই তোমরা আমাকে পাচ্ছ, এর বাইরে আর কোনো সাবজেক্ট নাই। তোমাদের এই 4টা সাবজেক্টেই আমি নিজেই ক্লাস নেব আর কি, অন্য কোনো টিচার ক্লাস নেবে না। অন্য টিচার আসবে শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের জন্য, কারণ আমি ভাই অ্যাকাউন্টিং পারি না। ঠিক আছে, তো অনলি অ্যাকাউন্টিংয়ের জন্য অন্য টিচার আসবে আর কি। এছাড়া বাকি 4টা মেইন যে সাবজেক্ট আছে, ঠিক আছে, 4টি বাকি মেইন যে সাবজেক্টগুলো আছে সেই মেইন সাবজেক্টগুলোর ক্লাস আর কি আমি নিচ্ছি। আচ্ছা দেখো, তো আমাদের এই 1450 টাকা কিন্তু 20 তারিখ পর্যন্তই। 20 তারিখের পরে কিন্তু 1450 টাকার অফারটা থাকতেছে না, বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আসো, এই অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2টা প্রমাণ করতে হবে। সেই প্রমাণগুলো খুবই সোজা, এইটা বুঝতে পারলে ওই প্রমাণগুলো বুঝে যাবে আর কি। তাহলে সেই প্রমাণগুলো কি কি? একটা হচ্ছে দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য। একটা হচ্ছে কি, দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে মূলত আমাদের কি পাওয়ার অপচয় শূন্য।
ঠিক আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ তোমরা সংক্ষিপ্ত প্রশ্নে ইনশাল্লাহ পাবা, লিখে রাখো। এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ পাবে, ঠিক আছে। তো দেখাও যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য। ওকে, আচ্ছা, তো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমাদের পাওয়ার অপচয় শূন্য, আমাদের এইটাই বেসিক্যালি কি করতে বলছে, প্রমাণ করতে বলছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানেও সেম টু সেম ভাবে আমাদের যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ এবং যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টটাকে আমরা ধরে নিব। তাহলে মনে করি আমাদের যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক ভোল্টেজ, যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ V ইজ ইকুয়াল হচ্ছে Vm sin থিটা। আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট এটাকে ধরে নিলাম আর কি। হ্যাঁ, তো আমাদের জানি যেহেতু বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট, তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ যেহেতু সার্কিট, তার মানে এখানে আমাদের কি থাকবে, ইন্ডাকটিভ সার্কিট আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হয় বলতো, ল্যাগিং হয়, তাই না। তার মানে আমাদের কোনটা বেসিক্যালি কি থাকে, পিছনে থাকে, যার কারণে আমাদের কি, আমাদের কারেন্টটা পিছনে থাকে, যার কারণে আমাদের কি হয়, নেগেটিভ হয়, মাঝখানে অ্যাঙ্গেলগুলো নেগেটিভ হয় আর কি। তো দেখো যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের যে মধ্যবর্তী ফেজ কোণ, সেই মধ্যবর্তী ফেজ কোণ হচ্ছে বেসিক্যালি π/2 মানে 90 ডিগ্রি। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় আর কি, ঠিক আছে। তো এটাই এখানে একটু লিখে দিবা যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে এইভাবেই না বানান, ইন্ডাকটিভ বানান, না স্থক্য, বিশুদ্ধ, এরে চিন্তা করা যায়, কি লজ্জা, কি লজ্জা। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে আমাদের হচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে, কারেন্ট এবং বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে আমাদের ফেজ কোণটা কত, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ কোণটা হয় মূলত π/2 অর্থাৎ 90 ডিগ্রি। পাই এর মান 180, 2 দ্বারা ভাগ করলে 90, তার মানে কত, ফেজ কোণ হচ্ছে π/2। তাহলে আমাদের যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টটাও বের করতে হবে। তাহলে দেখো এই যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক কারেন্ট, যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক কারেন্ট I সমান সমান হচ্ছে বেসিক্যালি কি Im sin, এখানে আমরা এমনিতে নরমালি ধরছি থিটা, বাট আমাদের এখানে কি ফেজ কোণটা হচ্ছে π/2 পিছনে থাকে, যার কারণে মাইনাস sin থিটা মাইনাস π/2। এখন জাস্ট এটাকে আমরা কি করে যাব, সলভ করে যাব আর কি। তো এখন আমরা গড় পাওয়ার বের করার একটা সূত্র জানি, 1/2 পাই আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0 VI হচ্ছে কি d থিটা। ওকে, তো এখন জাস্ট এখানে মান বসাও আগের প্রমাণটার মতোই, 1/2 পাই আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0, V এর মান Vm sin থিটা, I এর মান হচ্ছে কি Im sin থিটা, এবং এখানে কি আছে, সরি I এর মান হচ্ছে Im sin থিটা মাইনাস π/2, থিটা মাইনাস হচ্ছে কি π/2, কার সাপেক্ষে, d থিটার সাপেক্ষে। তাহলে দেখো 1/2 পাই আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট 0, এখানে আমাদের Vm এবং Im হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, আমাদের এগুলো ইন্টিগ্রেশন করা যাবে না, বাহিরে চলে আসবে, বাহিরে চলে আসলে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে Vm Im ডিভাইডেড বাই হচ্ছে কি 2 পাই। তাহলে এখানে কে থাকতেছে, শুধুমাত্র সাইন থিটা ইন্টু থাকতেছে হচ্ছে কি সাইন থিটা মাইনাস হচ্ছে কি π/2, কার সাপেক্ষে, d থিটার সাপেক্ষে। তাহলে এখানে কি থাকতেছে দেখো, Vm Im ডিভাইডেড বাই 2 পাই আপার লিমিট 2 পাই লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে দেখো যে এখানে বেসিক্যালি আমাদের কি আসতেছে, একটা ফর্মুলা চলে আসতেছে না, কিসের ফর্মুলা আসতেছে বলো তো, এখানে আমাদের কিসের ফর্মুলা আসতেছে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে বেসিক্যালি আমাদের সাইন থিটা ইন্টু এখানে কি আছে, সাইন থিটা মাইনাস π/, এটা কি লিখছি রে, সাইন থিটা মাইনাস এখানে কি π/2। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে দুইভাবে সূত্র ফলাইতে পারি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আর সামনে যদি একটা 2 নিয়ে আসতে পারি,
তাহলে 2 sin a sin b এটার একটা ফর্মুলা পড়তেছে, কি পড়তেছে? 2 sin a sin b এটার বেসিক্যালি একটা ফর্মুলা পড়তেছে, ঠিক আছে? আবার চাইলে আমরা এইটাকে কি করতে পারি, ভাঙায় ফেলতে পারি। যেমন এখানে থিটা মাইনাস কি থাকতেছে, পাই বাই 2 থাকতেছে, তাহলে সাইন থিটা মাইনাস পাই বাই 2 মানে সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি, সাইন থিটা মাইনাস 90 ডিগ্রি এটা সমান সমান আমরা একটা ত্রিকোণমিতি ভ্যালু পাই, সেই ত্রিকোণমিতি ভ্যালুটাও এখানে আমরা কি করতে পারি, বসাই দিতে পারি আর কি। যেমন দেখো এখানে থাকতেছে সাইন থিটা ইনটু সাইন, এখানে মূলত থিটা মাইনাস 90 ডিগ্রি বা থিটা মাইনাস পাই বাই 2 সমান সমান কি লেখা যায়, সাইন থিটা মাইনাস পাই বাই 2 সমান সমান কি, মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস পাই বাই 2 সমান সমান হচ্ছে কি, মাইনাস কস থিটা, ইনটু হচ্ছে কি, ইনটু হচ্ছে বেসিক্যালি ডি থিটা। ওকে, তো এখন দেখো যে এখানে বেসিক্যালি কি আছে, ভি এম আই এম ডিভাইডেড বাই 2 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। এখানে দেখো সাইন থিটা ইনটু হচ্ছে কি, সাইন থিটা ইনটু হচ্ছে মাইনাস কস থিটা। তো আমাদের এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো যাতে ভিতরে আমাদের ক্যালকুলেশন সহজ হয়। তাহলে মাইনাসটা যদি বাইরে চলে আসলো তাহলে এই যে এখানে দিয়ে দিলাম, তাহলে ভিতরে কে থাকতেছে, ভিতরে থাকতেছে শুধুমাত্র সাইন থিটা ইনটু এখানে থাকতেছে হচ্ছে কি কস থিটা ইনটু হচ্ছে বেসিক্যালি ডি থিটা। এরপরে দেখো, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো তো, বলো এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ওকে লিখো, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ওকে লিখো, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ওকে লিখো, ঠিক আছে? এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ওকে লিখো। আচ্ছা পোলাপানের লিঙ্ক শেষ হয়ে গেছে রে, লিঙ্কের টাইম শেষ হয়ে গেছে। আমি আবার একটু লিঙ্কটা দিচ্ছি গ্রুপে, দাঁড়াও। আমাদের লিঙ্ক দেন, আচ্ছা ঠিক আছে, ওকে। এটা কোন চ্যাপ্টার? এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার, এটা সেকেন্ড চ্যাপ্টার, ইলেকট্রিক্যাল সার্কিট টু সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দিছি, দেখ টেলিগ্রাম গ্রুপ চেক কর, লিঙ্ক দিয়ে দিছি। একটু ফাস্ট, দ্রুত জয়েন হয়ে যা। রায়হান মিউট করো তো ভাইয়া। ওকে, একটু ফাস্ট জয়েনিং হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করি তাহলে। ওকে, ওকে ঠিক আছে। দেখো তাহলে এটা আমি আবার বুঝাই দিচ্ছি যেহেতু কেটে গেছিল আর কি। আমাদের যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজটাকে আমরা ভি ধরে নিছি এবং এটা আগের প্রমাণেও দেখলাম যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক ভোল্টেজ ভি সমান সমান হচ্ছে কি ভিএম সাইন থিটা, এবং যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টটা কি হবে, কারেন্টের অ্যাঙ্গেলটা কি হবে, এটাই হচ্ছে মূলত দেখার বিষয়। আমাকে কি বলছে, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট বলছে। তো বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ কোণের পার্থক্য সেটা হচ্ছে কি পাই বাই 2, এই কারণে এটা লিখলাম। তাহলে যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টটা কি হবে, I = IM sin থিটা মাইনাস পাই বাই 2। ওকে, তো এখন আমরা গড় পাওয়ারের একটা সূত্র জানি যে P average = 1/2 পাই, আমাদের আপার লিমিট হচ্ছে কি 2 পাই এবং লোয়ার লিমিট হচ্ছে বেসিক্যালি 0, VI d থিটা। তো ভি এর জায়গায় ভি এর যে মানটা আছে সেটা বসাইলাম, আই এর জায়গায় আই এর মানটা বসাইলাম। তো এখন এই ভিএম আইএম কনস্ট্যান্ট, যার কারণে এগুলো বাইরে চলে আসলো, 1 এর সাথে গুণ হলে ভিএম আইএম। এখানে থাকবে sin থিটা ইনটু sin থিটা মাইনাস পাই বাই 2। তো এই যে sin থিটা মাইনাস পাই বাই 2 এটা সমান সমান লেখা যায় মাইনাস cos থিটা। তাহলে sin থিটা ইনটু হচ্ছে কি মাইনাস cos থিটা, কার সাপেক্ষে, ডি থিটার সাপেক্ষে। তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে মাইনাসটা বাইরে চলে আসলে এই যে মাইনাস ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে কি 2 পাই, বাট এখানে আলটিমেটলি দেখো যে sin থিটা ইনটু হচ্ছে কি cos থিটা ইনটু হচ্ছে ডি থিটা। তো এই হচ্ছে এই পর্যন্ত বেসিক্যালি আসছি। তো এখন আমাকে একটা কথা বলো, এখানে sin থিটা ইনটু cos থিটা আছে, আমরা বেসিক্যালি 2 sin থিটা ইনটু cos থিটার মূলত একটা ফর্মুলা জানি না, এটা সমান সমান কি লেখা যায়, sin 2 থিটা। এটা সমান সমান কি লেখা যায়, sin 2 থিটা লেখা যায় না।
কি লেখা যায়, এটা সমান সমান সাইন 2 থিটা লেখা যায়, তাই তো? তো আমরা এখন কি করব, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এই সাইন থিটা ইন্টু কস থিটার সামনে একটা 2 নিয়ে আসবো। এখন বলো তো এই 2টা আমরা কি করছি, বেশি নিয়ে ফেলছি না? তো বেশি নেওয়ার কারণে সামনে আমাদের একটা হাফ দিয়ে গুণ করতে হতো, আর হাফ দিয়ে গুণ করার কারণে নিচের 2টাই 2 এর সাথে গুণ হয়ে যেত। তাহলে কি হচ্ছে, 2 দুগুণা এখানে 4 হয়ে যাবে আর কি। এই 2টা নেওয়ার কারণে এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে, যাতে এই 2 2 কেটে যায়, আমার আগের রাশি ফিরে আসে আর কি। তাহলে এখন এখানে ফর্মুলা পড়তেছে, ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে মাইনাস ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে কি 4 পাই, আমাদের আপার লিমিট হচ্ছে 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। এটার ক্ষেত্রে ফর্মুলা কি, এটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সাইন 2a। তাহলে এটা এখানে কি থিটা, তাহলে যে সাইন 2 থিটা আমাদের কার সাপেক্ষে, ডি থিটার সাপেক্ষে। তো এখন মাইনাস ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে কি 4 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0। তাহলে এখন দেখো এখানে সাইন 2 থিটাকে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সাইন 2 থিটার ক্ষেত্রে সরাসরি কি করা যায়, ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি 2, মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই কি 2। আমাদের আপার লিমিট কি আছে 2 পাই, লোয়ার লিমিট 0। এই যে সাইন 2 থিটাকে ডি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি 2। তাহলে এখন এই মাইনাসে মাইনাস আলটিমেটলি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে যে ভিএম আইএম ডিভাইডেড বাই কি 4 পাই। এখন এই হাফটাকে আমরা কি করব, জাস্ট বাইরে নিয়ে আসবো। হাফটাকে আমরা কি করব, এই হাফটাকে জাস্ট আমরা বাইরে নিয়ে আসতে পারি। তো এই হাফটাকে জাস্ট আমরা এভাবেই রাখবো আর কি, যে হাফটাকে এভাবেই রাখলাম। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে শুধুমাত্র আমাদের কি cos 2 থিটা, উপরে আছে 2 পাই, লোয়ার আপার লিমিট আছে 2 পাই, লোয়ার লিমিট আছে 0। এই 2টাকে জাস্ট আমরা বাইরে নিয়ে আসলাম। তো এরপরে দেখো এখানে কি হচ্ছে, ভিএম আইএম ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এখানে দেখো হাফ। এরপরে দেখো এই থিটার জায়গায় একবার আমরা 2 পাইকে বসাবো, থিটার জায়গায় একবার আমরা 0কে বসাবো। তাহলে কি হচ্ছে, cos থিটার জায়গায় যদি 2 পাইকে বসাই তাহলে 2 দুগুণা 4 পাই, তাই না? এই যে 4 পাই, এরপরে মাইনাস থিটার জায়গায় 0কে বসাবো, তাহলে হচ্ছে কি cos 0। তাহলে এখন আমাকে একটা কথা বলো, এই cos 4 পাইয়ের মান হচ্ছে কত? cos 4 পাইয়ের মান হচ্ছে বেসিক্যালি 1, এবং cos 0, এই cos 0 এর মানও হচ্ছে 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে আলটিমেটলি কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই 0 এর সাথে হাফ গুণ করলে টোটালটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। মানে এই 0 এর সাথে টোটালটা গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায় আর কি। তো এই কারণে সম্পূর্ণটা আমরা 0 লিখে দিতে পারি। এটাই তো বেসিক্যালি আমাদের দেখাইতে বলছে, তার মানে শুট যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট আমাদের পাওয়ার অপচয় কি 0। জাস্ট এখানে কি cos 4 পাইয়ের মান হচ্ছে 1, cos 0 এর মান 1, 1 থেকে 1 বাদ দিলে কি 0। এখন এই 0 এর সাথে সবগুলা গুণ আছে, তাহলে গুণ করলে কি 0 হয়ে যাবে, তাহলে যে 0, এটাই হচ্ছে দেখাইতে বলছে, তার মানে শুট। পারবা? না, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের আরেকটা প্রশ্ন আছে, ওইটা হচ্ছে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0। তো এই বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0 এবং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0, এই দুইটা মিলে এই দুইটা থেকেই একটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় হবে ইনশাআল্লাহ, এবং পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সো এই দুইটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো সেম টু সেম ভাবে আমাদের এরপরে জাস্ট কি করতে হবে, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0 এটা বের করতে হবে। দেখো আমাদের এবার বলবে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট বাদ, এবার আমাদের বলবে কি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় 0, এটা বেসিক্যালি আমাদের প্রমাণ করতে বলছে। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে হচ্ছে কি পাওয়ার অপচয় 0, এটা বেসিক্যালি প্রমাণ করতে বলে। তো ইন্ডাকটিভ সার্কিটে বেসিক্যালি ল্যাগিং হয়, আর ক্যাপাসিটিভ সার্কিটে কি হয়, লিডিং হয়। তো যার কারণে ফেজ কোণটা কি হয়, মানে এখানে মূলত আমাদের পজিটিভ হয়। লিডিং হওয়ার কারণে এখানে কি হয়, থিটা প্লাস π/2। জাস্ট ওখানে ছিল থিটা মাইনাস π/2, এখানে হবে জাস্ট কি, এখানে হবে জাস্ট থিটা প্লাস হচ্ছে বেসিক্যালি কি π/2, এখানে হবে থিটা প্লাস π/2 আর কি। ঠিক আছে? তো এখন দেখো যে এখানে যদি আমরা সেম টু সেম ভাবে যদি প্রমাণটা সলভ করি, 1/2 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে বেসিক্যালি ভিএম সাইন থিটা। এরপরে দেখো আই এর মান কত, আই এর মান হচ্ছে আইএম সাইন, এখানে কি হবে থিটা প্লাস হচ্ছে π/2, কার সাপেক্ষে, ডি থিটার সাপেক্ষে। ভিএম আইএম কনস্ট্যান্ট, তার মানে এটা এখানে চলে আসবে, ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে কি 2 পাই, আমাদের আপার লিমিট হচ্ছে কি 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে বেসিক্যালি কি 0। তাহলে এখানে কে থাকতেছে, এখানে থাকতেছে শুধুমাত্র সাইন থিটা ইন্টু হচ্ছে কি সাইন থিটা প্লাস হচ্ছে কি π/2 ইন্টু হচ্ছে বেসিক্যালি কে থাকতেছে, ডি থিটা। তো এই যে দেখো
এখানে থাকতেছে ভিএম আইএম ডিভাইডেড বাই 2 পাই, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0। তাহলে এই যে দেখো এখানে থাকতেছে সাইন থিটা ইনটু এই যে সাইন থিটা প্লাস পাই বাই 2, এটা সমান সমান লেখা যায় কস থিটা। কি লেখা যায়? কস থিটা। কার সাপেক্ষে? ডি থিটার সাপেক্ষে। তাহলে আমি কোনোভাবে যদি সামনে এখানে একটা 2 নিয়ে আসতে পারি, তাহলে কি 2 সাইনে কসে আমাদের একটা ফর্মুলা পড়তেছে। তাহলে এখানে 2 আনার জন্য এখানে আমরা 2 দ্বারা গুণ করে দেব। তাহলে এখানে 2, এখানকার 2 কেটে যাবে, আমার আগের রাশি মূলত থাকবে আর কি। ঠিক আছে? তাহলে এখন এটাকে যদি আমরা সমাধান করি সেম টু সেম ভাবে, এখানে থাকতেছে ভিএম আইএম ডিভাইডেড বাই 4 পাই, আমাদের আপার লিমিট থাকতেছে 2 পাই, লোয়ার লিমিট থাকতেছে 0। এরপরে দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান আমাদের ফর্মুলা কি? সাইন 2 থিটা ইন্টু কার সাপেক্ষে? ডি থিটার সাপেক্ষে। ওকে, কার সাপেক্ষে? ডি থিটার সাপেক্ষে। তাহলে দেখো ভিএম আইএম ডিভাইডেড বাই কি থাকতেছে? 4 পাই, উপরে থাকতেছে 2 পাই, নিচে থাকতেছে 0। তাহলে সাইন 2 থিটা, আচ্ছা এখানে আমাদের সাইন 2 থিটাকে সরাসরি কি করা যায়? ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে মূলত মাইনাস কস 2 থিটা বাই হচ্ছে কি 2। আমাদের আপার লিমিট কি আছে? 2 পাই, লোয়ার লিমিট আছে বেসিক্যালি 0। তাহলে দেখো এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসি, তাহলে মাইনাস এখানে কি থাকতেছে? ভিএম আইএম ডিভাইডেড বাই কি 4 পাই। এরপরে এই 2টাকেও বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এই যে 2 লিখলাম। তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র cos 2 থিটা, আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট হচ্ছে কি 0। তাহলে দেখো মাইনাস এখানে কি ভিএম আইএম ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই ইনটু এখানে থাকতেছে হাফ। এরপরে দেখো এই থিটার জায়গায় একবার আমরা 2 কে বসাবো, থিটার জায়গায় একবার আমরা 2 পাইকে বসাবো, একবার 0 কে বসাবো। তাহলে কি হচ্ছে? cos থিটার জায়গায় 2 পাইকে বসাইলে 2 দুগুণা 4 পাই, মাইনাস থিটার জায়গায় 0 কে বসালে cos 0। তাহলে এটার ক্ষেত্রেও সেম, cos 4 পাই এর মান হচ্ছে 1, 1 থেকে cos 0 এর মান হচ্ছে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 এর সাথে এই টোটালটা গুণ করলে আলটিমেটলি কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে দেখো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটও আমাদের পাওয়ার অপচয় শূন্য। বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটও আমাদের পাওয়ার অপচয় শূন্য। ঠিক আছে? বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটও পাওয়ার অপচয় কি? শূন্য। আমরা প্রমাণ করে ফেলছি। দেখো এর আগের প্রমাণটার মতোই সেম টু সেম, কোনো পরিবর্তন নাই। জাস্ট আগে এখানে ছিল প্লাস, আর সরি আগে এখানে ছিল মাইনাস, এখন এখানে ছিল প্লাস। প্লাস হওয়ার কারণে কিছু জায়গায় শুধু প্লাস মাইনাসের পরিবর্তন হয়েছে, এছাড়া কোনো কিছু কিন্তু চেঞ্জ নাই। পারবা? পারবা বলো? আচ্ছা, ফেসবুক লাইভ থেকে যারা করতেছো তারা যদি পারো তাহলে ডান লিখো, তাহলে ডান লিখো। ওকে, আর ফ্রি ক্লাস নেব না, কারণ পোলাবেনের রেসপন্স নাই। যাদের জন্য ক্লাস নিচ্ছি তাদের কোনো রেসপন্স নাই। যাদের জন্য ক্লাস নিচ্ছি তাদের কোনো রেসপন্স নাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ডান। ওকে, ডান। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেকেন্ড চ্যাপ্টারে যত প্রমাণ ছিল, সেকেন্ড চ্যাপ্টারের প্রমাণ সব ক্লিয়ার। সেকেন্ড চ্যাপ্টার ওকে। সেকেন্ড চ্যাপ্টারে এই 3টা প্রমাণ থেকে প্রথম প্রমাণটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, পরের 2টা প্রমাণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এবার আসে আমাদের তৃতীয় চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3। ওকে, দেখো তো চ্যাপ্টার 3-তে যদি আমরা আসি, তাহলে আমাদের চ্যাপ্টার 3-তে হচ্ছে একটা প্রমাণ আছে যেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3-তে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, সেটা হচ্ছে কি যে প্রমাণ করো যে কি প্রমাণ করতে বলবে? সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি f নট ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই কি 2 পাই রুট ওভার অফ LC। ঠিক আছে, এইটা মূলত আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, f নট তে কি বোঝাচ্ছে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি।
যে আমাদের প্রমাণ করতে বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 বাই রুট ওভার অফ কি এলসি। তো দেখো আমরা জানি, আমরা অ্যাকচুয়ালি কি জানি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেসিক্যালি কি হয়, সমান হয়। তাহলে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এক্সএল, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্সসি। তাহলে এক্সএল সমান সমান হচ্ছে কি 2 পাই এফ এল। তাহলে যেহেতু এটা আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে এফ নট, তাহলে 2 পাই এফ নট এল ইজ ইকুয়াল এক্সসি সমান সমান আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি, তাহলে এফ নট সি। তো আমরা জাস্ট কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে দেখো 2 দুগুণা কত 4, পাই এবং পাই যদি আমরা গুণ করি পাই স্কয়ার, এফ নট এবং এফ নট যদি আমরা গুণ করি এফ নট স্কয়ার, এল এবং সি গুণ করলে এল সি, আর এদিকে কে থাকতেছে 1। আমরা জাস্ট কি করলাম, আড়াআড়ি গুণ করলাম আর কি। তো এখান থেকে দরকার আমাদের কিসের মান, এফ নটের মান। তাহলে এফ নটটাকে এইদিকে রাখি। এখন এফ নটের সাথে বাকি সবগুলো এদিকে গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে 1 এর সাথে ভাগ। তাহলে যে 1 ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এল সি। তো এই যে দেখো এফ নট ইজ ইকুয়াল স্কোয়ার সমানের পরে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার অফ 1 ডিভাইডেড বাই কি 4 পাই স্কোয়ার এলসি। তাহলে এই যে দেখো 1 এর উপর রুট করলে বেসিক্যালি কি হবে 1, এরপরে 4 এর উপর রুট করলে কি হবে 2, এরপরে দেখো পাই স্কোয়ার, স্কোয়ার এবং রুটে কেটে যাবে, থাকে শুধুমাত্র পাই। এরপরে দেখো এল এবং সি এর উপর রুট করলে কি হবে রুট ওভার অফ এলসি। তাহলে এই যে দেখো আমাদের এফ নট ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার অফ এলসি। এটাই মূলত আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3-তে এই ছোট্ট একটা প্রমাণ আছে, জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ঠিক আছে, পারবা? পারবা? বলো। এটাতে না পারার মতো তেমন কিছু দেখি না। ঠিক আছে, আচ্ছা। তো এবার আমরা চ্যাপ্টার 4-এ আসি। চ্যাপ্টার 4-এর প্রমাণে আসি আর কি। চ্যাপ্টার 4-এ যে প্রমাণটা সলভ করব এটা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 4-এর প্রমাণটা হচ্ছে প্রমাণ করো যে ডেল এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2 পাই এল। del f is equal কি r divided by 2 pi l, del f is equal কি r divided by 2 pi l। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এখন এই প্রমাণটা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ছোট করে করতে পারি, আর একটা হচ্ছে বড় করে করতে পারি। তো ছোট করে প্রমাণটা কোন জায়গা থেকে রেফারেন্স দেব আমি, যেমন হচ্ছে তোমার আমরা ডুয়েট অ্যাডমিশনের বই পড়ি, জব প্রিপারেশনের বই পড়ে থাকি, আমাদের যে ডিপার্টমেন্টাল যে গাইডগুলো আছে, বইগুলো আছে, হ্যাঁ, জব প্রিপারেশনের জন্য, ডুয়েট অ্যাডমিশনের জন্য, সেই গাইডগুলোতে খুব ছোট করে এই প্রমাণটা করে দেওয়া আছে এবং সেভাবে করা যায়। কিন্তু আলটিমেটলি আমরা পলিটেকনিকে যেহেতু একটু অন্যরকমভাবে পড়াশোনা করি, মানে আমাদের টিচাররা যেটা পায় সেটাই পড়ায় এবং সেই অনুযায়ী তারা মার্ক ডিস্ট্রিবিউট করে, তো সেদিক থেকে ওইটা দেওয়াটা একটু রিস্কি। এই কারণে আমরা কি করব, বইয়ের যে প্রমাণটা আছে বইয়ের প্রমাণটাই সলভ করব। তবে এটা আরো সহজভাবে প্রমাণ করা যায়, যেটা অনেক টিচার কি করে না, অ্যাকসেপ্ট করে না। এটা মনে পড়লেও কেমন যেন লাগে আর কি। আচ্ছা, যাই হোক, দেখো, তো এই কারণে রিস্ক নিয়ে লাভ নাই, যেহেতু পরীক্ষা আমরা এটাই পড়ি আর কি, বইয়ে যেটা আছে সেটাই সলভ করি, সেটাও সহজ, কঠিন কিছু না। তো দেখো আমাদের এখানে আমাদের ব্যান্ডউইথ সিরিজ সার্কিটের ব্যান্ডউইথ যেটা আছে, আরএলসি সিরিজ সার্কিট যেটা আছে, এই প্রমাণটা হচ্ছে আরএলসি সিরিজ সার্কিটের আমাদের হচ্ছে মূলত ব্যান্ডউইথ ডেল এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2 পাই এল। এটা মূলত আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার জন্য আমরা হচ্ছে একটু ব্যান্ডউইথ যে কার্ভটা আছে সেই ব্যান্ডউইথ রেজোনেন্স কার্ভটা অঙ্কন করব আর কি। হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য আমরা একটু ব্যান্ডউইথ রেজোনেন্স কার্ভটা অঙ্কন করব আর কি। তো আমরা জানি আমাদের ব্যান্ডউইথ রেজোনেন্স কার্ভ কোনটা, তাই না? তাই তো, এখানে হচ্ছে আমাদের কি সর্বোচ্চ পরিমাণে কারেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি আমার সর্বোচ্চ পরিমাণে কারেন্ট, এটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট আই। এবং আমরা জানি আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে কি সিরিজ রেজোনেন্স কার্ভের রেজোনেন্সের পূর্বে এবং পরে যেই দুটি বিন্দুতে কারেন্টের রেজোনেন্স মূলত আমাদের আই নট ইজ ইকুয়াল বেসিক্যালি কি 70.7% হয়। মনে করো আমার এই জায়গাটাতে কি হয়েছে, রেজোনেন্স কারেন্টের 70.7% হয়েছে, এইখানে আমাদের কারেন্টের 70 পয়েন্ট কি হয়েছে 7% হয়েছে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিন্দু পাবো,
এই জায়গায় একটা বিন্দু পাবো, এই জায়গায় একটা বিন্দু পাবো, রাইট? তো পরবর্তীতে এই জায়গায় আমরা যোগ করব এবং এই জায়গায় আমরা যোগ করব, এবং এই যে ঠিক যেখানে সর্বোচ্চ কারেন্ট পাইছি সেখানে আমরা যোগ করব। তো এখানে হচ্ছে আমরা তিনটা বিন্দু পাচ্ছি, রাইট? এখানে কিন্তু তিনটা বিন্দু পাচ্ছি, যার মধ্যে একটাকে আমরা বলি F1, একটাকে বলি F2, এবং মাঝখানে যেটা সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি F0। সেটা কি? সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি F0। তো এখানে F1 যেটা, এই F1টাকে মূলত বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং F2 যেটা, এটাকে মূলত বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। F1টাকে কি বলা হয়? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, এবং F2 যেটা, সেটাকে মূলত বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং F0 যেটা, F0টাকে মূলত বলা হয় কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো প্রথমে এখানে তোমার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে কি? সিরিজ রেজোনেন্স কার্ভের যেই দুইটি বিন্দুতে রেজোনেন্স কারেন্টের 70.7% হয়, ওই দুইটি বিন্দুর ফ্রিকোয়েন্সির যে পার্থক্য, সেই পার্থক্যকে আমাদের কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয় আর কি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? আমাদের এখান থেকে ব্যান্ডউইথটা আমরা ক্ষেত্রে কি বলতে পারি? ফ্রিকোয়েন্সির পার্থক্য। তার মানে কি? F2 মাইনাস F1। আমাদের পার্থক্য কখন হবে? আপার কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বাদ দিলেই তো আমরা কেবলমাত্র পার্থক্য পাই। পার্থক্য মানে কি? একটা থেকে আরেকটা মাইনাস করা জাস্ট। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের এই থিমটাকে কাজে লাগিয়ে আমাদের এই প্রমাণ যেটা আছে, এই প্রমাণটা বেসিক্যালি আমরা সলভ করবো আর কি। তো দেখো যে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে ব্যান্ডউইথ, যে রেজোনেন্স কার্ভ হতে ব্যান্ডউইথ, রেজোনেন্স কার্ভ হতে আমাদের ব্যান্ডউইথটা হচ্ছে কি? F2 মাইনাস বেসিক্যালি কি? F1, রাইট? কারণ আমাদের রেজোনেন্স কার্ভ থেকে আমাদের ব্যান্ডউইথ মানেই হচ্ছে কি? আমাদের আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পার্থক্য, যার কারণে F2 মাইনাস হচ্ছে কি? F1। তো এখন এটাকে আমরা আসলে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ডেল F। তো ডেল F সমান সমান হচ্ছে কি? F2 মাইনাস F1। এবং এইটার পাশাপাশি আমরা একটা কি ধরে নিব? আমাদের ডেল ওমেগা ধরে নিব। তাহলে যেহেতু ডেল F সমান সমান F2 মাইনাস F1, তাহলে সেই অনুযায়ী ডেল ওমেগা সমান সমান কি হবে? ওমেগা 2 মাইনাস হচ্ছে বেসিক্যালি ওমেগা 1। আমরা এই ব্যাপারটাকে জাস্ট এখানে কি করব? ধরে নিব আর কি। এরপরে দেখো যে RLC সিরিজ সার্কিটের যে কারেন্ট, তাহলে RLC সিরিজ সার্কিটের কারেন্টটা কি হবে? I সমান সমান আমাদের হচ্ছে বেসিক্যালি কি? এই যে তোমার কারেন্টের যে ভ্যালুটা আছে বা কারেন্টের যে ফর্মুলাটা আছে, এইটা হচ্ছে তোমাকে একটু কি করতে হবে? কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে আর কি। হ্যাঁ, যে I সমান সমান ফর্মুলা কি হবে? I সমান সমান ফর্মুলা হবে V ডিভাইডেড বাই রুট ওভার অফ R স্কোয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি? ওমেগা C। ওকে, এই ফর্মুলাটা তোমাকে একদম কি করতে হবে? মুখস্থ করে ফেলতে হবে। এইটাকে ধরবো হচ্ছে আমরা কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। যে RLC সিরিজ সার্কিটের কারেন্ট I সমান সমান কি? V বাই বেসিক্যালি R হয়, বাট এখানে রুট ওভার অফ কি? R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 ডিভাইডেড বাই কি? ওমেগা C। তো এখন আমাদের ব্যান্ডউইথ কারেন্ট যেটা আছে, এই ব্যান্ডউইথ কারেন্টের সূত্রটাও তোমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে আর কি। তাহলে এখন দেখো এই যে ব্যান্ডউইথ কারেন্ট, এই ব্যান্ডউইথ কারেন্ট I সমান সমান কি লেখা যায়? এই ব্যান্ডউইথ কারেন্ট I সমান সমান লেখা যায় যে V ডিভাইডেড বাই হচ্ছে কি? R√2। এটাকে আমরা ধরবো হচ্ছে কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ তোমাদের একটা কি করতে হবে? মাথায় রাখতে হবে আর কি। এখন দেখো যে 1 ও এই যে 2 নং সমীকরণ হতে 1 ও 2 নং সমীকরণ হতে দেখো যে আমাদের এটাও হচ্ছে বেসিক্যালি কারেন্টের ভ্যালু, এটাও হচ্ছে মূলত কারেন্টের ভ্যালু। তাহলে আমরা দুইটাই কি করতে পারি? সমান লিখতে পারি, মানে এইটা সমান সমান হচ্ছে এটা। তাহলে এই যে দেখো V ডিভাইডেড বাই রুট ওভার অফ এখানে R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 ডিভাইডেড বাই কি? ওমেগা C। ঠিক আছে, এরপরে ইজ ইকুয়াল এখানে কি থাকতেছে? V ডিভাইডেড বাই হচ্ছে কি? R√2। V ডিভাইডেড বাই কি? V ডিভাইডেড বাই হচ্ছে R√2। তো এখন এইখানে জাস্ট আমরা কি করব? এইখানে হচ্ছে জাস্ট আমরা উভয় দিকে আড়াআড়ি গুণ করব। এইখানে জাস্ট আমরা উভয় দিকে কি করব? উভয় দিকে জাস্ট আমরা আড়াআড়ি গুণ করব আর কি। ঠিক আছে, আচ্ছা এইখানে হচ্ছে তোমার মনে হয় আমার একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস ওমেগা C হোল স্কয়ার হবে। হ্যাঁ, এখানে কি হবে? হোল স্কয়ার হবে।
তাহলে উভয় পক্ষ থেকে আমাদের ভি কিন্তু কেটে যায়, তাহলে ভি কেটে গেলে কি থাকে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এখানে থাকতেছে আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 ডিভাইডেড বাই কি ওমেগা সি হোল স্কয়ার ইজ ইকুয়াল এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই কি আর রুট 2। তো আমরা জাস্ট কি করলাম, উভয় দিক থেকে আমাদের এখানে এই ভি এবং ভি জাস্ট কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তো তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও তো যে এটা তোমাদের ক্লিয়ার কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, এখন আমরা জাস্ট কি করব, এখন আমরা জাস্ট উভয় দিকে বর্গ করব। আমরা জাস্ট কি করব, উভয় দিকে বর্গ করব। আমরা জাস্ট উভয় দিকে কি করব, আমরা জাস্ট উভয় দিকে বর্গ করব। তবে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, বর্গ করার আগে আমাদের এই যে উপরের যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমরা কি করব, তুলে ফেলবো। তো যার কারণে আমরা এখানে কি করব, উভয় দিকে জাস্ট উল্টায়ে দিব। তো উভয় দিকে যদি উল্টায় দেই তাহলে 1টা কি আসবে, নিচে চলে আসবে। তাহলে নিচে চলে আসলে এখানে আমাদের শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র থাকবে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস হচ্ছে কি ওমেগা এল মাইনাস 1 ডিভাইডেড বাই ওমেগা সি হোল স্কয়ার ইজ ইকুয়াল এখানে থাকতেছে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই আর রুট 2। এইটাকেও যদি উল্টায় দেই আর রুট 2 উপরে চলে যাবে, 1 চলে আসবে নিচে। তাহলে যে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে আর রুট ওভার অফ 2, আর রুট ওভার অফ 2। এখন আমরা জাস্ট কি করব, উভয় দিকে হচ্ছে বর্গ করব, উভয় দিকে হচ্ছে বর্গ করব। তো এখন আমরা যদি উভয় দিকে বর্গ করি তাহলে এখানে স্কয়ার এবং রুটে কেটে যায়, তাহলে থাকতেছে আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 ডিভাইডেড বাই ওমেগা সি হোল স্কয়ার ইজ ইকুয়াল এখানে বেসিক্যালি আর এর উপর স্কয়ার করলে কি আর স্কয়ার এবং স্কয়ার রুটে কেটে যায়, থাকে হচ্ছে কি 2, তাহলে 2 আর স্কয়ার। তাহলে এখানে থাকতেছে কি 2 আর স্কয়ার। বাট আলটিমেটলি এখানে আমাদের যেহেতু রুটের উপর স্কয়ার করা হয়েছে তাহলে এখানে আমাদের দুইটা ভ্যালু আসবে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে কি প্লাস মাইনাস থাকতেছে 2 আর স্কয়ার। তো এখন দেখো যে এখান থেকে বেসিক্যালি আমাদের এই আর স্কয়ারটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই 1 ওমেগা এল মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই ওমেগা সি হোল স্কয়ার ইজ ইকুয়াল এই আর স্কয়ার এদিকে প্লাস আছে, এদিকে আসলে হয়ে যাবে বেসিক্যালি কি মাইনাস। তো 2 আর স্কয়ার থেকে যদি একটা আর স্কয়ার বাদ দেই তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র প্লাস মাইনাস আর স্কয়ার। তো এখন এইখানে হচ্ছে, এখন এইখানে বেসিক্যালি আমরা কি করতে পারি, এখন এইখানে আমাদের উভয় পক্ষ থেকে দেখো তো স্কয়ারটা কি যায়, কেটে যায় না। উভয় পক্ষ থেকে স্কয়ারটা কি যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিয়ে দিলে থাকতেছে ওমেগা এল ডিভাইডেড বাই হচ্ছে কি ওমেগা সি ইজ ইকুয়াল এখানে থাকতেছে শুধুমাত্র প্লাস মাইনাস কি আর। তো এখন এইখানে যেহেতু আমাদের কি আছে, ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ওমেগা সিটা এখানে কি করতে পারি, লসাগু নিতে পারি। তো এখানে যদি আমরা ওমেগা সি লসাগু নিই তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো যে ওমেগা সি, তাহলে এখানে থাকতেছে ওমেগা এল ইন্টু হচ্ছে কি ওমেগা সি মাইনাস এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 ইজ ইকুয়াল প্লাস মাইনাস আর। আমরা এইখানে জাস্ট এটাকে সরাসরি এখানে বসাই দিছি, কিন্তু আলটিমেটলি সরাসরি এখানে বসানো যাবে না, এভাবে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে। আমরা জাস্ট কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে আড়াআড়ি গুণ করলে বা আড়াআড়ি গুণও দরকার নাই, আমাদের এই ওমেগা সি এইদিকে ভাগ আছে, এদিকে আসলে হয়ে যাবে এটার সাথে গুণ। তাহলে দেখো এল সি ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে 1, তাহলে এটার সাথে যদি ওমেগা সি গুণ করে দেই তাহলে কি হবে আর ওমেগা সি। তো এখন মূলত এইটা এইদিকে নিয়ে আসো, তাহলে যে এল সি ওমেগা স্কয়ার প্লাস মাইনাস আর ওমেগা সি ছিল, এখানেও প্লাস মাইনাস আর ওমেগা সি, এই যে মাইনাস 1 আছে মাইনাস 1 ইজ ইকুয়াল 0, এই টার্মটা হচ্ছে সঠিক। ঠিক আছে, পারবা? আমাদের একটু মিস্টেক হয়ে গেছিল, হুটহাট একটা কি তো আনতে পারি না, হুটহাট একটা টার্ম তো নিয়ে আসতে পারি না। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো এই যে দেখো আমাদের এখানে কিন্তু ইকুয়েশন হয়ে গেছে আর কি, এখানে ইকুয়েশন কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। তো আমাদের 3 নাম্বার ইকুয়েশন কিন্তু ডান। তো এখন এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা জাস্ট ওমেগার যে মানটা আছে এই ওমেগার মানটা বের করব। কিন্তু ওমেগার মানটা বের করার আগে দেখো তো এটা কি সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ না, এল সি ওমেগা স্কয়ার প্লাস মাইনাস আর সি ওমেগা মাইনাস 1, তার মানে এখানে ওমেগা স্কয়ার, তার মানে এটা কি সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। তো এখন দ্বিঘাত সমীকরণে যদি আমরা কি বের করি, মূল বের করতে চাই, দ্বিঘাত সমীকরণে যদি আমরা মূল বের করতে চাই তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ সেই সমীকরণটা দিয়ে সলভ করতে হয়। সমীকরণটা হচ্ছে কি, যে আমরা জানি x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ হচ্ছে কি বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে কি 2a। আমাদের এই ফর্মুলার সাহায্যে কি করতে হয়, সলভ করতে হয় আর কি। ঠিক আছে, আমাদের এই সমীকরণটাকে জাস্ট কি করতে হবে, আমাদের এই সমীকরণটাকে জাস্ট সমাধান করতে হবে। তো আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাই না? তো এখন এই 3 নং সমীকরণ থেকে আসলে আমরা কি দেখতেছি,
এই 3 নং সমীকরণ হতে যেহেতু আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হয় আমাদের এই ইকুয়েশনটার সাহায্যে, এই ইকুয়েশনটা হচ্ছে কি x ইজ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে কি 2a। তো এখানে আমাদের আসলে এর মান কোনটা বলো তো? এর মান হচ্ছে যেটা আমার কি চলকের বর্গের সাথে থাকে, বা আমরা দ্বিঘাত সমীকরণটা কিরকম, দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে x স্কয়ারের সহগ হচ্ছে কি a, তাহলে এখানে x এর পরিবর্তে জাস্ট কি আছে ওমেগা আছে, তাহলে ওমেগা স্কয়ারের সহগের মানটা হচ্ছে কি এর মান, তাহলে ওমেগা স্কয়ারের সহগ কে lc, তার মানে এখানে এর মান হচ্ছে কে, যার কারণে এখানে এর মান হচ্ছে lc। দেন হচ্ছে যদি b এর মান চিন্তা করি, b এর মান কি x এর সহগ, এখানে x এর পরিবর্তে কি আছে ওমেগা, তাহলে ওমেগার সহগ হচ্ছে কি b এর মান, তাহলে ওমেগার সহগ কি আছে r এবং c, তাহলে ওমেগার সহগ হচ্ছে বেসিক্যালি rc। এরপরে হচ্ছে কি তোমার c, c এর মান এখানে কি আছে দেখো, c এর মান এখানে আছে মূলত -1, তাহলে যে c এর মান এখানে আছে কি, c এর মান এখানে আছে বেসিক্যালি -1। তো আমরা জাস্ট এখন কি করছি, আমরা জাস্ট এখানে যে মানগুলো আছে সেই মানগুলো জাস্ট আমরা মানগুলোর ওখানে কি করছি বসাই দিছি আর কি। তো এখানে জাস্ট মানগুলো বের করে নিলাম। এখন আমাদের সমাধানটা দেখো, তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব, ওমেগার মান বের করব, ঠিক আছে। এখান থেকে আমরা কিসের মান বের করব, এখান থেকে আমরা ওমেগার যে মানটা আছে এখান থেকে বেসিক্যালি আমরা ওমেগার মানটা বের করব আর কি। আচ্ছা, তো এখন আমরা যদি এখান থেকে ওমেগার মানটা বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি বলো, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে প্রথমে আছে কি মাইনাস বি, তাই না, প্রথমে আছে কি মাইনাস বি, তাহলে যে মাইনাস বি, বি এর মান হচ্ছে কি আরসি, তাহলে বি এর মান হচ্ছে আরসি। তো এখন এই যে আরসি, এই আরসি ভ্যালুটা এখানে অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, পজিটিভ ভ্যালু না, বি এর মান যে এখানে আরসি আছে এই আরসিটা কি প্লাস মাইনাস দুইটাই ভ্যালু না, তো যার কারণে এখানে আমাদের কি হবে প্লাস মাইনাস, তাহলে এখানে হবে বি এর মান হচ্ছে প্লাস মাইনাস আরসি। ওকে, এরপরে দেখো কি আছে প্লাস মাইনাস, তাহলে দিলাম প্লাস মাইনাস, এরপরে রুট ওভার অফ, তাহলে দিলাম রুট, তাহলে রুট ওভার অফ হচ্ছে কি, কথা বললো না, আমি অবশ্যই প্রশ্ন করার সুযোগ দিব, কোথায় রে, কি ব্যাপার দেখা যাচ্ছে না কেন? আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে কি রুট ওভার অফ, এখানে হচ্ছে বেসিক্যালি কি আছে বি স্কোয়ার আছে, তাই না, তাহলে এখানে বি কে, বি হচ্ছে প্লাস মাইনাস আরসি, তাহলে যে প্লাস মাইনাস আরসি এর উপরে বেসিক্যালি কি আছে স্কোয়ার আছে, এরপরে দেখো মাইনাস দিলাম মাইনাস 4 ইন্টু এ, এর মান এখানে কত দেখো, এর মান হচ্ছে বেসিক্যালি এলসি, তাহলে 4 এলসি ইন্টু এখানে দেখো সি, সি এর মান কত বলো তো, সি এর মান হচ্ছে -1, তাহলে এখানে আমাদের সি এর মান হচ্ছে কত, সি এর মান হচ্ছে বেসিক্যালি -1, সি এর জায়গায় সি এর মানটা বসায় দাও, ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু এ, এর মান কত, এর মান হচ্ছে এলসি, তাহলে এর মান দেখো এলসি। আমরা জাস্ট কি করলাম, আমরা জাস্ট এখানে মানটা বসাই দিলাম, আমরা জাস্ট এখানে কি করলাম মান বসাই দিলাম আর কি। তাহলে দেখো আমাদের বি, এই যে দেখো মাইনাস বি কি আছে, মাইনাস বি আমাদের বেসিক্যালি কি আছে মাইনাস বি, তাহলে আলটিমেটলি আমাদের মাইনাস বি, বি এর মান কত প্লাস মাইনাস আরসি, এখন মাইনাসকে প্লাস দ্বারা গুণ করলে মাইনাসই হয়, মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে প্লাসই হয়, তো আলটিমেটলি এটা প্লাস মাইনাস আরসি হবে। এরপরে কি আছে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি এর মান প্লাস মাইনাস আরসি হোল স্কোয়ার, মাইনাস মাইনাস 4 এ, এর মান হচ্ছে এলসি, এর জায়গায় এর মান বসাই দিছি, ইন্টু হচ্ছে সি, সি এর মান হচ্ছে কত -1, এই যে সি এর মান -1 বসাই দিছি, ডিভাইডেড বাই 2a, তাহলে যে ডিভাইডেড বাই 2 ইন্টু এলসি। তো এখন দেখো যে এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ওমেগা ইজ ইকুয়াল, এখানে আমাদের কে থাকতেছে প্লাস মাইনাস আরসি প্লাস মাইনাস, এখানে দেখো রুট ওভার অফ, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আর এর উপর স্কোয়ার আবার সি এর উপরেও কি আর এর উপরে স্কোয়ার আবার সি এর উপরেও বেসিক্যালি কি স্কোয়ার, তাই না, এই যে আর এর উপরে স্কোয়ার সি এর উপরে স্কোয়ার, প্লাসের উপর স্কোয়ার করলে তো প্লাস, তাহলে প্লাস আর স্কোয়ার সি স্কোয়ার, আবার মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু আলটিমেটলি প্লাস, তাহলে প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে পুরো ভ্যালুটাই কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর কি। এরপরে এখানে কি থাকতেছে মাইনাস, দেখো এই মাইনাসে মাইনাস আলটিমেটলি কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে থাকতেছে 4lc ডিভাইডেড বাই নিচে কি, নিচে হচ্ছে মূলত 2lc। তো এরপর আমার একটু মুছতে হবে, এই লাইনটুকু কি বোঝা গেছে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি বুঝতে পারছো বলো, কারো কোনো সমস্যা আছে, যদি বুঝে থাকো তাহলে ডান লিখো, ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে হচ্ছে এখানে কি আছে
এরপরে দেখো যে এইটাকে যদি এখন আমরা সমাধান করি, তো এখানে আছে ওমেগা ইজ ইকুয়াল, আমাদের এই যে উপরের যে মানটা আছে না, এই আমরা উপরের উভয় মানকেই আমরা জাস্ট কি করব, উভয় মানকেই আমরা হচ্ছে উভয় মান, এই যে উপরের যে মানটা আছে এই উপরের এই দুইটা মানকেই হচ্ছে আমরা মূলত 4l² c² দ্বারা কি করব, 4l² c² দ্বারা ভাগ করব। তো তার আগে আমরা একটু জাস্ট কি করে নিব, আলাদা করে নিব। দেখো এখানে প্লাস মাইনাস RC এর নিচে কি 2lc আছে, আমরা দিয়ে দেই প্লাস মাইনাস RC ডিভাইডেড বাই হচ্ছে কি 2lc। তাহলে আমাদের আলাদাভাবে এখানে কি থাকে, রুটের ভিতরে, আমাদের রুটের ভিতরে আলাদাভাবে থাকতেছে r² c², এই যে দেখো r² c² প্লাস কি থাকতেছে 4lc। তো এখন এই দুইটা মানকে আমরা জাস্ট কি করব, 4l² c² দ্বারা ভাগ করে দেব। এই যে 4l² c² দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। তার 4l² c² দ্বারা কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে দেখো ওমেগা ইজ ইকুয়াল কি হবে, এখানে আছে কি প্লাস মাইনাস RC ডিভাইডেড বাই 2lc, রাইট। এরপরে দেখো এখানে রুট ওভার অফ, এখানে মূলত আমাদের এই c² এবং c² বেসিক্যালি কি যায়, কেটে যায়। তাহলে এখানে থাকতেছে হচ্ছে r² ডিভাইডেড বাই কি 4l² প্লাস এইখানে দেখো আমাদের l² এবং l কি যায়, কেটে যায়, থাকে হচ্ছে l, c² এবং c কেটে যায়, থাকে হচ্ছে c। তাহলে এবং 4 এবং 4 কি যায়, কেটে যায়। তাহলে উপরে থাকতেছে 1 এবং নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে হচ্ছে lc। তাহলে এখন এখান থেকে দেখো যে আমাদের ওমেগা সমান সমান প্লাস মাইনাস এখানে RC ডিভাইডেড বাই কি 2lc, এবং এখানে যেহেতু দুইটার উপরে রুট আছে, যেহেতু এখানে আমাদের কি দুইটার উপরে রুট আছে, আমরা যদি দুইটার উপরে রুট করে দেই তাহলে দেখো আলটিমেটলি কি আসতেছে, দুইটার উপরে যদি আমরা রুট করে দেই, আচ্ছা এই রুটের মাঝখানে কি আমাদের প্লাস মাইনাস চিহ্ন আছে না, রুটের মাঝখানে আমাদের প্লাস মাইনাস চিহ্ন আছে না, যেহেতু রুটের মাঝখানে আমাদের প্লাস মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই আমাদের রুটের মাঝখানে প্লাস মাইনাস দিতে হবে আর কি। এই যে দেখো তাহলে প্লাস মাইনাস r² এর উপরে যদি রুট করি তাহলে স্কয়ার রুটে কেটে যায়, থাকে r ডিভাইডেড বাই 4 এর উপর রুট করলে কি হয় 2, এরপরে l² এর উপরে যদি রুট করি তাহলে স্কয়ার এবং রুটে কেটে যায়, থাকে হচ্ছে l। এরপরে দেখো প্লাস 1 এর উপরে যদি রুট করি তাহলে 1 ডিভাইডেড বাই lc এর উপরে যদি রুট করি তাহলে রুট ওভার অফ হচ্ছে কি, রুট ওভার অফ lc। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু লাস্ট টাইম এই ভ্যালুটা বের হইলো, আমাদের লাস্ট টাইম কিন্তু এই ভ্যালুটা বের হইলো, কি বের হইলো যে r ডিভাইডেড বাই 2l প্লাস হচ্ছে কি 1 ডিভাইডেড বাই কি lc। তবে এইখানে হচ্ছে একটা ব্যাপার আছে, উপরে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে রুট ওভার অফ lc, তাই তো। তো এখন আমরা জাস্ট এটাকে কি করব, এখন আমরা জাস্ট এটাকে আরো ভাঙানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমার এইটুকু একটু মুছে ফেলতে হচ্ছে। এই লাইনগুলো কি বুঝতে পারছো, বলো দেখি, এই লাইনগুলো কি বুঝতে পারছো? আচ্ছা আমাদের এখানে যে মানগুলো আমরা বসাইছি এই মানগুলো কি আমাদের বসানো সঠিক আছে, মানগুলো তো আমাদের বসানো সঠিক আছে কি, এখানে থাকতেছে r² ডিভাইডেড বাই হচ্ছে কি 4l² প্লাস এখানে থাকতেছে 1 ডিভাইডেড বাই কি lc, তো এখানে 1 ডিভাইডেড বাই lc, হ্যাঁ b এর মান 4b²। আচ্ছা দাঁড়াও আমাদের তো মান বসানো ভুল হয়েছে, এখানে কি ও b² - 4ac, ঠিক আছে b² - 4ac, ঠিক আছে মান বসানো ঠিক আছে। এখন বলো এই পর্যন্ত বুঝতে পারছো কি, প্রমাণটা একটু বড়, তুমি বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে। তো এখান থেকে দেখো যে এখানে হচ্ছে আমরা মূলত দুইটা মান পাচ্ছি। আচ্ছা এই লাইনটাকে ভাঙানোর দরকার নাই, এখান থেকে আমরা ওমেগার কিন্তু দুইটা মান পাচ্ছি। কি কি মান পাচ্ছি দেখো, একটা ওমেগার মান পাচ্ছি, দেখো একটা ওমেগার মান পাচ্ছি, কি দুইটা মান পাচ্ছি কিন্তু এখান থেকে ওমেগার, একটাকে ধরো ওমেগা 2, তো একটা কি মান পাচ্ছি, একটা মান পাচ্ছি এখানে প্লাস মাইনাস RC ডিভাইডেড বাই কি 2lc। দেখো একটা মান পাচ্ছে এখান থেকে প্লাসের, আরেকটা মান পাচ্ছে মাইনাসের, তাহলে একটা প্লাসের মান এখানে বসায় দাও, যে রুট ওভার অফ r² ডিভাইডেড বাই কি 4l² প্লাস হচ্ছে কি 1 ডিভাইডেড বাই হচ্ছে কি lc। এবং আরেকটা মান পাচ্ছি, দেখো আরেকটা মান হচ্ছে কি আমাদের মাইনাসেরটা পাচ্ছি, তাহলে এটা মাইনাসের মানটা দিয়ে দাও, এখানে হবে প্লাস মাইনাস RC ডিভাইডেড বাই হচ্ছে কি 2lc মাইনাস রুট ওভার অফ হচ্ছে কি r² ডিভাইডেড বাই 4l² প্লাস হচ্ছে কি 1 ডিভাইডেড বাই lc। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমরা এখন জাস্ট কি করব, এই ওমেগা 2 থেকে ওমেগা 1 জাস্ট বিয়োগ করব, ঠিক আছে, ওমেগা 2 থেকে ওমেগা 1 জাস্ট কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করে, তাহলে এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আলটিমেটলি কি হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1,
তাহলে এখন এখানেও আরসি ডিভাইডেড বাই 2LC আছে, এখানেও আরসি ডিভাইডেড বাই কি আছে 2LC আছে। তাহলে এই প্লাসে মাইনাসে আলটিমেটলি কি যাবে, এই প্লাসে মাইনাসে মূলত কেটে যাবে, এই প্লাসে মাইনাসে বেসিক্যালি কি যাবে, কেটে যাবে আর কি। তো যদি কেটে যায় তাহলে এখান থেকে শুধুমাত্র কি থাকবে, আমাদের মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে দেখো, ঠিক আছে দেখো, এখান থেকে বেসিক্যালি আমাদের সিসি কেটে যায় না, তাহলে সিসি কেটে গেলে এখান থেকে তো আমাদের আর সি থাকতেছে না, এখান থেকে তো আমাদের উপরে নিচে সিসি কি যায়, কেটে যায়, তাহলে থাকতে শুধুমাত্র আর ডিভাইডেড বাই 2 পাইল। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে, আমরা যদি একটা থেকে আরেকটা কি করি, আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তারপরে আমাদের সেটাই থাকবে আর কি, মানে আমাদের আলটিমেটলি আমরা জানি যে আমাদের বিয়োগ করলে নিচের চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাস মাইনাস আছে, এখানে হবে জাস্ট মাইনাস প্লাস, তার মানে আলটিমেটলি কি এইটা গুণই আছে, মানে যোগ আছে আর কি। তাহলে এখানে হবে বেসিক্যালি কি r ডিভাইডেড বাই 2l প্লাস হচ্ছে কি r ডিভাইডেড বাই 2l, এবং এটা প্লাস এটা এবং মাইনাস এটা বেসিক্যালি কি যাবে, কেটে যাবে। তাহলে এখানে শুধুমাত্র কি থাকতেছে দেখো ওমেগা 2 মাইনাস ওমেগা 1, তাহলে এটার পরিবর্তে আমরা কি বলতে পারি, ডেল ওমেগা। তাহলে ডেল ওমেগা সমান সমান এখানে লেখা যায় কি r ডিভাইডেড বাই 2l প্লাস হচ্ছে কি r ডিভাইডেড বাই 2l। তো এখানে আমরা চাইলে 2lটাকে কি করতে পারি, লসাগু নিতে পারি, চাইলে আমরা 2lটাকে লসাগু নিতে পারি। তো এখানে যদি আমরা 2lটাকে লসাগু নেই তাহলে দেখো কি হচ্ছে, ডেল ওমেগা ইজ ইকুয়াল 2l কে যদি লসাগু নেই তাহলে এখানে থাকতেছে r প্লাস r, তাহলে আমাদের এখানে ডেল ওমেগা সমান সমান 2r ডিভাইডেড বাই হচ্ছে কি 2r ডিভাইডেড বাই 2l, তাহলে এখানে 2 বেসিক্যালি উভয় পক্ষে কি যায়, কেটে যায়। তাহলে ডেল ওমেগা সমান সমান কি লেখা যায়, আমরা জানি ওমেগা সমান সমান 2 পাই f, তাই না? তাহলে ডেল ওমেগা সমান সমান লেখা যায় 2 পাই ডেল f, তাহলে 2 পাই ডেল f সমান সমান কি r ডিভাইডেড বাই l। তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে কি ডেল এফ এর মান, তাহলে দেখো ডেল এফ সমান সমান 2 পাই, এদিকে গুণ আছে, এদিকে আসলে হয়ে যাবে কি ভাগ, ভাগ হলে এল এর সাথে গুণ, তাহলে r ডিভাইডেড বাই কি 2 পাই l। এটাই মূলত আমাদের প্রমাণ বা প্রমাণ করতে বলছে বা প্রুফড। এখন বলো বুঝতে পারছো, প্রমাণটা হচ্ছে একটু বড়, জাস্ট একটু ভেবে চিন্তে কাজ করতে হবে আর কি, একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, ঠিক আছে? পারবা এই প্রমাণটা? এখন বলো এই লাইনটুকু বুঝতে পারছো কিনা, বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। ওকে, যারা ফেসবুক লাইভ থেকে দেখতেছো তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে জাস্ট ওকে লিখো, তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে জাস্ট ওকে লিখো আর কি। হ্যাঁ, তো তোমাদের হচ্ছে আজকের ক্লাসটা বেসিক্যালি এই পর্যন্তই থাকবে, তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, এবং তোমাদের সার্কিট 2 এর যে বাকি অংশ যতটুকু বাকি আছে সেই বাকি ক্লাসটুকু হচ্ছে নেক্সট পার্টে হবে, অর্থাৎ আগামীকাল।